আপনার পরকীয়া করে পালিয়ে যাওয়ার মেয়ের সাথে আমার একমাত্র ছেলের বিয়ে দিব, তা আপনি ভাবলেন কি করে? বাড়ি ভর্তি লোকের সামনে বরের বাবা আরওয়ান বাবাকে অনেকটা তার ছেলের সুরেই কথাটা বললেন। তার বাবা মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে আছেন, কি জবাব দিবেন বুঝতে পারছেন না তিনি। বাবা আর ছোট মামার মাঝখানে আরওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এই মুহূর্তে তার কি করা উচিত সে জানে না। সে শুধু জানে বাবার অপমান হতে পারে এমন কোনো কাজ সে করেনি। আজ আরওয়ার এঙ্গেজমেন্ট ছিল তার বাবার কলিগ রেদওয়ান মোস্তফার ছেলে রাশেদ মোস্তফার সাথে। সকাল থেকে তাদের বাসায় মেহমানেরাও চলে এসেছিল। আরওয়ার বাবা জনাব আকরামুল হক আর ছোট মামা আশরাফ চৌধুরী সকাল থেকে সবকিছু দেখাশোনা করছেন যাতে কোনো কিছু হেরফের না হয়, কিন্তু মাঝখানে আরওয়া ঘটিয়ে দিল সবচেয়ে বড় অঘটনটা। দেখুন ভাই, শুনেছিলাম আপনার মেয়ে শান্তশিষ্ট, খুব ভালো মেয়ে, তাই আমার ছেলের জন্য নিয়ে যেতে চেয়েছিলাম। এখন তো দেখি এই মেয়ে চরিত্রহীনের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এমন মেয়েকে আর যাই হোক ঘরের বউ করা যায় না। আমরা দুঃখিত, আমরা আমাদের ছেলের জন্য আপনার এই চরিত্রহীন মেয়েকে নিয়ে যেতে পারবো না। এক নাগারে কতগুলো বলে থামলেন বরের সাজে দাঁড়িয়ে থাকা রাশেদের মা শেলি বেগম। ছেলের মুখের ভাবসাব বলছে সে তার মায়ের কথার সাথে একমত, অথচ সে আরওয়াকে বিয়ে করতে চায় না। আকরামুল হক নিচু গলায় বললেন, ভাবি, আসলে আপনারা বুঝতে পারছেন না, আমার মেয়েটাকে এটা একটা আঘাত মাত্র। না আমার মেয়ে কারোর সাথে পালিয়ে যেতে পারে, আর না আমার মেয়ে চরিত্রহীন। দুটো কথার একটাও কথাও সত্যি নয়। কেউ যদি আমার মেয়েটাকে কলঙ্কিত করতে এমন একটা জঘন্য কাজ করে, তাতে আমার মেয়েটা বা আমার আর কি করা থাকতে পারে? সে যাই হোক ভাই, আমরা আপনার মেয়েকে আমার ঘরের বউ করতে পারবো না। আরওয়ার ছোট মামা আশরাফ চৌধুরী তখন থেকেই চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে উভয় পক্ষের কথাগুলো শুনছেন। শুধু তিনি নন, পুরো মেহমান ভর্তি বাড়ির সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছে। কেউ কেউ কানাকানি করছে, তো আবার কেউ কেউ দু লাইন বাড়িয়ে নতুন করে কাহিনী সাজাচ্ছে। একপাশে বসে আরওয়ার মা কেঁদেই যাচ্ছেন। তখন থেকে আশরাফ চৌধুরী আর চুপ করে থাকতে পারলেন না। একমাত্র ছোট বোনের কান্না এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে তার বুকে লাগছে। বেশ গম্ভীর গলায় বললেন, আমাদের একটু ভেবেচিন্তে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমার মনে হয় আমরা ভেতরে রুমে গিয়ে বসে মাথা ঠান্ডা করে বিয়ে হবে কি হবে না এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি। বাড়ি ভর্তির মেহমানের সামনে এইভাবে মেয়ের চরিত্র নিয়ে কথা বলাটা একটু দৃষ্টিকটুর বটে। কথাটা শেষ করে আশরাফ চৌধুরী আরওয়াকে ধরে নিয়ে গিয়ে একটা চেয়ারে বসালেন। মেয়েটা কান্নার জোরে হাঁটতেই পারছে না। তার মধ্যে সকাল থেকে কত ঝড় বয়ে গেছে তার কঙ্কাল শরীরটার উপরে। শান্ত চোখে আরওয়ার দিকে তাকিয়ে বললেন, দেখ মা, তোকে এসব কিছু নিয়ে ভাবতে হবে না। আমরা তোকে বিশ্বাস করি। কে কি বলেছে তাতে কিছু এসে যায় না। আরওয়া নিজেও খুব ভালো করে জানে তার পরিবার তাকে বিশ্বাস করবে, কিন্তু সমাজ তো তার বাবাকে অপমান না করে ছাড়বে না। তার চেয়েও বড় সমস্যা তার ছোট বোন মারওয়ার বিয়েটা আটকে আছে তারই জন্য। আজকে যদি পাত্রপক্ষ বিয়েটা ভেঙে দেয় তাহলে মারওয়াকেও তার সাথে সাথে হিমশিম খেতে হবে। নিজের চেয়েও মারওয়াকে নিয়ে চিন্তা হচ্ছে তার বেশি, কিন্তু তার তো কোনো উপায় নেই এখন। আশরাফ চৌধুরীর কথায় পাত্রের বাবা রিদওয়ান মোস্তফা একটু থামলেন। তিনি একটু পর শেলি বেগম তাকে কড়া গলায় বললেন, এখানে বসে আছো কেন? এই মেয়েকে যদি বাড়ির বউ করে নিয়ে যেতে হয় তাহলে আমি বের হয়ে যাব। এমন থার্ড ক্লাস মেয়ের সাথে এক ছাদের নিচে আমি কখনোই থাকবো না। ওনাদের বলে দাও এই বিয়েতে আমাদের কারো মত নেই। রিদওয়ান মোস্তফা স্ত্রীর আদেশ শুনে আশরাফ চৌধুরীর দিকে একবার তাকালেন। দুজনের চোখাচোখি হতেই আবার চোখ নামিয়ে দিলেন রিদওয়ান মোস্তফা। একটু থেমে বললেন, দেখেন আশরাফ ভাই, আমার পরিবারটা খুব গোছানো একটা পরিবার। আমাদের একটাই সন্তান। আমরা চাই ছেলে আর ছেলের বউ নিয়ে মিলেমিশে থাকতে। যেহেতু আমার স্ত্রী আপনার ভাগ্নিকে মেনে নিতে পারছেন না, তাহলে আমার পক্ষে এই বিয়েতে সম্মতি দেওয়া সম্ভব না। আশরাফ চৌধুরী একটু ভাবলেন। ছেলেপক্ষের বিয়ে নিয়ে আগ্রহ নেই দেখে তিনিও বুঝতে পারছেন না কি করবেন। বিয়ে তো আর একদিনের বিষয় না, সারা জীবন একসাথে থাকার একটা আয়োজন।
তাই সব ভেবে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু তিনি নিরুপায়। আজ যদি ভাগ্নির এঙ্গেজমেন্টটা ভেঙে যায় তাহলে পুরো পরিবারের বদনাম হয়ে যাবে। তাই তার সিদ্ধান্ত যে করেই হোক এঙ্গেজমেন্ট হতেই হবে। শান্ত গলায় রিদওয়ান মোস্তফাকে বললেন, এভাবে হুট করে এ তো বিশাল একটা আয়োজন ভেঙে দিতে পারি না। আপনি নিশ্চয় খুব ভালো করে বুঝতে পারছেন বিষয়টা। আজকে এঙ্গেজমেন্ট হয়ে যাক, তারপর আমরা সবাই আলোচনা করে সিদ্ধান্ত নেব। আশরাফ চৌধুরীর কথা শেষ হওয়ার আগেই পাত্রীর মা শেলি বেগম আবারও বললেন, আপনার বোনের বাড়ি থেকে পালিয়ে যাওয়া মেয়েটা আমার ছেলের ঘাড়ে ঝুলিয়ে দিতে চাইছেন, তা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। এটা আমি কখনোই হতে দেব না। দেখুন, আপনারা এভাবে এঙ্গেজমেন্ট ভেঙে দিতে পারেন না। আমাদের মেয়ে নিজ ইচ্ছাতে কিছুই করেনি, জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। সেটা আমাদের উভয় পক্ষে বুঝতে হবে। না, আমি বুঝবো না। আপনাদের মেয়ে আপনারা বুঝুন। আমার ছেলের সাথে এই মেয়ের কোনো সম্পর্ক গড়ে উঠুক তা আমি চাই না, মানে চাই না। আকরামুল হক এবার রেগে গেলেন। শক্ত গলায় বললেন, কিন্তু না চাওয়া সত্ত্বেও আপনাদের রাজি হতে হবে। আর আজকেই, শুধু এনগেজমেন্টটা নয়, বিয়েটা সহ করিয়ে দিতে, তারপর বাকিটা ভাববো। কথাটা শোনা মাত্রই শেলি বেগম জোর গলায় বললেন, আমাদের একদম পাওয়ার দেখাতে আসবেন না। মনে রাখবেন, বিয়েটা একদিনের খেলা নয়। আপনাদের মেয়েকে দরকার হলে মাটিতে পুঁতে দেব, তবুও ছেলের বউ করে নিয়ে যাব না। অবস্থা বেগতিক দেখে আশরাফ চৌধুরী দুজনাকে থামানোর চেষ্টায় মগ্ন। বাড়ি ফিরতে মেহমানেরা সবাই চুপচাপ দেখেই চলেছে তখন থেকে। আশরাফ চৌধুরী বারবারই বলছেন দুজনাকে থামতে। খানিকক্ষণ পর আরওয়ার বাবা আকরামুল হক থেমে গেলেও শেলি বেগম বলেই চলেছেন। আশরাফ চৌধুরী এবার রিকোয়েস্ট করে বললেন, আপা প্লিজ থামুন এবার। আপনিও একজন মহিলা মানুষ, আপনার তো অন্তত বোঝা উচিত এভাবে এঙ্গেজমেন্টের দিন এঙ্গেজমেন্টটা ভেঙে গেলে আপনাদের মেয়ের জীবনটা শেষ হয়ে যাবে। শেলি বেগম সাথে সাথে জবাব দিলেন, আপনার ভাগ্নির জীবন নষ্ট হলে আমাদের কি? এতই যদি ভাগ্নির জীবনের নিয়ে ভাবেন, তাহলে এই নষ্টা মেয়েকে আপনার ছেলের বউ করেন। মানুষের ঘাড়ে না চাপিয়ে নিজের ঘরে নিন, তখন আমরাও শান্তি, আর আপনিও, আর আপনার বোনও শান্তিতে থাকতে পারবে। শেলি বেগমের কথায় আশরাফ চৌধুরী কিছুটা ভ্যাবাচেকা খেয়ে গেলেন। শান্ত চোখে একবার আরওয়ার দিকে তাকালেন। নিজেকে এখন অনেক বেশি নিরুপায় মনে হচ্ছে তার। তিনি নিজেও চান আরওয়াকে ছেলের বউ করতে, কিন্তু উপায় তো নেই। আশরাফ চৌধুরীর 3 ছেলে, তার মধ্যে বড় ছেলে আর ছোট ছেলে বিয়ে করে ফেলেছে। বাকি আছে মেজ ছেলে আহরার নির্ঝর। আশরাফ চৌধুরী আর তার স্ত্রী অনেক চেষ্টা করেছেন ছেলের জন্য বউ আনতে, কিন্তু নির্ঝর কোনো মেয়েকে পছন্দ করে না। বিয়ের কথা বললেই সে এড়িয়ে যায়। আশরাফ চৌধুরীর ধারণা তার ছেলে বিয়ে শাদী বা প্রেম ভালোবাসাতে বিশ্বাসী নয়, তাই তিনি চান না আরওয়াকে তার ছেলের মতো কাণ্ডজ্ঞানহীন একজন ছেলের হাতে তুলে দিতে। শেলি বেগমের ডাকে আশরাফ চৌধুরীর ধ্যান ফিরে। দেখুন আশরাফ সাহেব, আমি কিন্তু আপনাকে খুব ভালো একটা আইডিয়া দিয়েছি। নিজের ভাগ্নিকে ছেলের জন্য নিয়ে যান আর আমাদের ছেলেকে মুক্তি দেন, এটাই একমাত্র প্রত্যাশা। না, তা কখনো সম্ভব না। আশরাফ চৌধুরীর ধারণা নিঝর খুব বেশি পাষাণ, নির্দয় আর অসামাজিক একজন মানুষ। সে কখনো আরওয়াকে মানুষ হিসেবে সম্মান করবে না, সময় দিবে না, ভালোবেসে আগলে রাখবে না। যে ছেলেটা ভালোবাসা মানেই বোঝে না, সে কি করে স্ত্রীকে ভালোবেসে আগলে রাখবে? আশরাফ চৌধুরী কোনো উত্তর খুঁজে পান না। তার উপরে যদি তিনি জোর করে বিয়েটা দিয়ে দেন, তাহলে তো নির্ঝর আরওয়ানকে শায়েস্তা করেই ছাড়বে। শেলি বেগম মুখের উপরে পুঁথি রাখার হুমকি দিলেও তার তখন বাস্তব করবে তার ছেলে নির্ঝর। ভাবতেই আশরাফ চৌধুরীর গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। আশরাফ চৌধুরীর কাছে না শব্দটা শুনে শেলি বেগম তাচ্ছিল্যের সুরে হেসে উঠলেন। হাসতে হাসতেই বলে, আপনার মতো স্বার্থপর মানুষের গায়ের চামড়াগুলো নিয়ে জুতো বানিয়ে জাদুঘরে সাজিয়ে রাখা উচিত, যাতে সবাই স্বার্থপরের উদাহরণ হিসাবে আপনাকে এক পলক দেখে নিতে পারে। এতক্ষণ খুব করে আমাকে জ্ঞান দিচ্ছিলেন। যখনই বললাম আপনার ছেলের বউ করে নিয়ে যান, তখনই বুঝতে পারলেন আপনার ভাগ্নি একজন নষ্টা। তাকে আর যাই হোক ঘরের বউ করা যায় না, তাই তো? শেলি বেগমের প্রতিটি কথা আশরাফ চৌধুরীর শিরা উপশিরা কাঁপিয়ে দিচ্ছে। তাকে কেউ কখনো এত জঘন্যভাবে অপমান করতে পেরেছিল কিনা সন্দেহ। নিজেকে আর সামলাতে পারলেন না।
গমগমে গলায় বললেন, আমার ছেলের সাথেই আজ আরোয়ার বিয়ে হবে, আর এটাই ফাইনাল। আকরাম, তুমি সব আয়োজন শুরু করো। আশরাফ চৌধুরীর কথায় শেলী বেগম সহ বাড়ি ভর্তি সবাই অবাক হয়ে গেল। আরোয়া থমকে গিয়ে উঠে দাঁড়ালো। তার মনে হচ্ছে কেউ তার বুকের ভিতরে ছুরি ঢুকিয়ে দিয়েছে। বারবার মনে হচ্ছে কেউ তাকে চুপিসারি বলছে, তোর মতো মেয়ে আমার সাথে কখনো যায় না, তুই তো রাস্তায় যা, আমার সামনে কখনো আসবি না। তার ওপরে গতকাল রাতে নির্ঝরের প্রতিটি আচরণ আরোয়াকে ভাবাচ্ছে। সে কি করে নির্ঝরকে বিয়ে করবে এত কিছুর পরে? আশরাফ চৌধুরীর কথায় শেলী বেগম গড়া গলায় বললেন, বললেই হলো আপনার ছেলের বউ করবেন। আরও আমার ছেলের বউ, ভুলে যাবেন না আমার ছেলের সাথে আরও আর কাবিন হয়ে গেছে 2 মাস আগে। মানে তারা স্বামী স্ত্রী। তখন আত্মীয় স্বজনকে দাওয়াত দিতে পারিনি বলে আজকে এঙ্গেজমেন্টের আয়োজন করলাম। তাহলে এখানে অন্য ছেলের সাথে বিয়ে হওয়ার কথা আসছে কোথা থেকে? আশরাফ চৌধুরী মুচকি হেসে দিলেন। এমন উত্তর আসবে তিনি আশা করেছিলেন, তাই তার ছেলে নির্ঝরের সাথে আরোয়ার বিয়ে দেবেন বলেছিলেন। শান্ত কণ্ঠে বললেন, আমি তো বলিনি আপনার ছেলের বউকে আমার ঘরের বউ করে নিয়ে যাব। আপনি তো নিজেই আমাকে বললেন আমার ভাগ্নি নষ্টা, তাই আমার ভাগ্নির সাথে আপনি থাকতে পারবেন না, বিয়েটা ভেঙে দিবেন। তখন তো আমাদের সিদ্ধান্ত নিতেই হয়। শেলী বেগম অপ্রস্তুত ভঙ্গিতে হাসলেন। নিজের স্বামীর দিকে তাকিয়ে বললেন, আসলে ভাই, রাগের মাথায় একটু একটু বলে ফেলেছি। এমন পরিস্থিতিতে তো রাগ হওয়াটাই স্বাভাবিক, তাই না? আজকে এত বড় একটা আয়োজন করলাম এঙ্গেজমেন্ট বলে, সব আত্মীয় স্বজনদের দাওয়াত দিলাম, আর আপনাদের মেয়ে গতকাল রাতে পালিয়ে গিয়ে আজ বাসায় এসেছে। এমন ঘৃণিত একটা কাজ করলে রাগ লাগা তো স্বাভাবিক, তাই এসব বলেছি। আপনাদের তো বোঝা উচিত। শেলী বেগমের কথার সাথে তাল মিলিয়ে তার স্বামী রেদওয়ান মোস্তফাও মুখ খুললেন। আরোয়ার বাবাকে উদ্দেশ্য করে বললেন, ভাই, আর কোনো কথা নয়, আমরা আজকে এঙ্গেজমেন্টটা করব। আশরাফ চৌধুরী রেদওয়ান মোস্তফার কথায় মহা খুশি। এতক্ষণ মনে হচ্ছিল বুকের উপরে একটা পাথর বসানো ছিল। তিনি তার ছেলেকে একটুও বিশ্বাস করেন না, বুঝতেই পারেন না তার মতো ভদ্র নম্র একজন মানুষের ছেলে এতটা অগোছালো কি করে হলো। মায়ের সাথে ছাড়া আর কারোর সাথেই কথা বলে না, সোজা রুম থেকে বের হয়ে অফিসে যায় আর অফিস থেকে রুমে, এতটুকুই তার কাজ। এমনকি খাবারটাও সে সবার সাথে খেতে বসে না, একা একা রুমে বসেই থাকে। এমন ছেলের জন্য জেনে শুনে নিজের ভাগ্নিকে বউ করে নিয়ে যাবেন তা অসম্ভব, সত্যিই অসম্ভব। মাঝে প্রায় অনেক সময় কেটে গেল। এঙ্গেজমেন্ট যেহেতু হচ্ছে তাই সবাই আবারও আয়োজন নিয়ে ব্যস্ত। হঠাৎ শেলী বেগম আরোয়ার বাবাকে ডাকলেন। আশরাফ চৌধুরীর সাথে গেলেন শেলী বেগমের কথা শুনতে। শেলী বেগমের কড়া গলায় আদেশ দিলেন, আপনার নষ্টা মেয়েকে আমার ঘরে নিয়ে যাচ্ছি। আমার ছেলে এমন একটা মেয়েকে মেনে নিয়েছে, তাই তাকে পুরস্কার হিসাবে এখন 5 লাখ টাকা দিবেন। শেলী বেগমের কথায় আকরামুল হক আরেক দফা চমকালেন। ভ্রুকুচকে তাকিয়ে আছেন তিনি শেলী বেগমের দিকে। আশরাফ চৌধুরীও চুপচাপ দাঁড়িয়ে আছেন। হয়তো তিনিও বুঝতে পারছেন না এই মুহূর্তে কি বলা উচিত। একটু ভেবে আশরাফ চৌধুরী বললেন, আচ্ছা ঠিক আছে, ম্যানেজারকে বলি ব্যাংক থেকে উঠিয়ে আনতে। আকরামুল হক আশরাফ চৌধুরীকে থামিয়ে বললেন, এমন মহিলাকে আমি আমার মেয়েকেও দিব না, 5 লক্ষ টাকাও দিব না। এসব কি বলছো আকরাম? আশরাফ ভাই কেন বুঝতে পারছেন না? উনি একজন লোভী মহিলা, উনি লোভের কারণে এভাবে গিরিগিটির মতো রং পাল্টাচ্ছে। প্রথমে বলছিলেন আমরা পারিবারিকভাবে কাবিনটা করে আর 2 মাস পর বড়সড় আয়োজন করে বিয়েটা হবে। পারিবারিকভাবে আয়োজন করে কাবিন হলো ঠিক 2 মাস আগে। এখন 2 মাস পরে এসে বললেন আগে একটা অ্যারেঞ্জমেন্টের আয়োজন করি, আত্মীয় স্বজনকে দাওয়াত করতে হবে, তারপর আবার ধুমধামে বিয়েটা হবে। আমি যখন বললাম কাবিন যখন আগেই হয়ে গেছে, এখন একেবারে বিয়েটা হয়ে যাক, এখন তো নতুন করে অ্যারেঞ্জমেন্টের প্রশ্ন আসে না। কিন্তু উনি মানলেন না। উনি বললেন কাবিন হয়েছে তা আমার আত্মীয় স্বজন জানে না। বাধ্য হয়ে এঙ্গেজমেন্টের আয়োজন করলাম। আজকে আবার নতুন ফান্দি করছে।
শেলী বেগম কান খাড়া করে আকরামুল হকের কথাগুলো শুনছেন। একটু পরে বললেন, আমি যা বলেছি তাই হবে। আমার ছেলের সাথে কাবিন হয়ে গেছে মানে আপনার মেয়ে আমার ছেলের বউ। জামাই থাকা শর্তে অন্য ছেলের সাথে পরকিয়া করে পালিয়ে গেল কাল রাতে। এখন আপনার মুখে এত কথা বের হচ্ছে। তখন যদি মেয়েকে সামলাতেন তাহলে এত কিছু হতো না। আশরাফ চৌধুরী বেশ ধৈর্যশীল মানুষ। তিনি চুপচাপ দুজনের কথা শুনে বললেন, আর যদি পালিয়ে যাওয়া থাকতো তাহলে ও আগেই পালিয়ে যেত। তাছাড়া সে তো পালিয়ে যায়নি, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমার তো এখন মনে হচ্ছে আপনারা প্ল্যান করে আমাদের মেয়েকে কলঙ্কিত করতে চেয়েছেন। আকরামুল হক আশরাফ চৌধুরীর কথায় সমর্থন জানিয়ে বলল, দেখছেন ভাই, আমারও এমন মনে হচ্ছে। আমি আমার মেয়েটাকে খুব ভালো করে চিনি, সে এসব করার মেয়ে নয়। শেলী বেগম রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, এসব কোন ধরনের কথা? আমরা কেন আপনার মেয়েকে কলঙ্কিত করতে এমন একটা জঘন্য কাজ করব? ও আমাদের ঘরের বউ। অপমান হলে তো আমাদের সবার অপমান হবে, তাই না? আশরাফ চৌধুরী শেলীর কথা বোঝার চেষ্টা করছেন। আসলেই তার কথাতেও যুক্তি আছে। তিনি এমন জঘন্য কাজটা আরওয়ার সাথে কে করতে পারে তা কেউ বুঝতে পারছে না। আকরামুল হক আবারও বললেন, দেখেন ভাবি, আপনি রিদওয়ান ভাইকে ডাকেন, সবাই মিলে একটা সিদ্ধান্ত নিব। এসব আর ভালো লাগছে না আমার মেয়েটার জীবন নিয়ে অযথা খেলবেন না। এমনও আমার মেয়েটা কালকে থেকে অনেক কষ্টে পাচ্ছে। শেলী বেগম থেমে গেলেন, শান্ত কণ্ঠে বললেন, আরে ভাই, আমি শুধু মজা করেছি। এখানে রেদওয়ানকে বলার কি আছে? শেলী বেগমের কথায় আশরাফ চৌধুরী আর আকরামুল হক দুজনেই বোকার মতো তাকিয়ে আছেন। তখন থেকেই তাদের সাথে এইসব কি হচ্ছে তা তারা বুঝতেই পারছেন না। আকরামুল হক অসহায় মুখ করে রুম থেকে বেরিয়ে গেলেন। তার চেহারা দেখে বোঝা যাচ্ছে তিনি বেশ চিন্তিত। এই মুহূর্তে তার কি করা উচিত তিনি জানেন না, হয়তো বুঝতেও পারছেন না। মনে মনে শেলী বেগমকে নিয়েই ভাবছেন। তার মন বলছে শেলী বেগম মানুষ হিসেবে পারফেক্ট নয়। ধীর পায়ে আরওয়ার মা মিসেস সাবিনার কাছে গেলেন। মিসেস সাবিনা কাজে ব্যস্ত। স্বামীর এমন অসহায় মুখ দেখে অবাক চোখেই বললেন, আবার কি হয়েছে? এমন লাগছে কেন তোমাকে? বুঝতে পারছি না, মেয়েটাকে এই বাড়িতে বিয়ে দেওয়াটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না। আবার কি হলো? রাশেদের মা আমার কাছ থেকে 5 লক্ষ টাকা চাইছেন। কেন জানি মনে হচ্ছে তিনি আমার মেয়েটাকে নয়, টাকাকে লোভ করছেন। তোমাকে তো আগেই বলেছিলাম, ওই পরিবারটা আমার কাছে আগে থেকেই খারাপ মনে হয়েছিল। তুমি বলেছিলে না আমার কলিগ রিদওয়ান সাহেব খুব ভালো মানুষ। এখন বোঝো ভালো মানুষ নাকি খারাপ মানুষ। এখনো সময় আছে, ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। মনে রাখবে এটা তোমার মেয়ের জীবন। তুমি বলো কি করতে পারি, আমি বুঝতে পারছি না। এখনো কাবিন হয়েছে, শরিয়ত মোতাবেক আকোয়াতরা হওয়ার আগেই বিয়েটা ভেঙে দাও। আমার একটাই ভালো মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। 2 মাস ধরে তারা আমাদের কত জ্বালা দিচ্ছে, না জানি সামনে আরো কত কি করবে। একবার আশরাফ ভাইয়ের সাথে কথা বলি, দেখি উনি কি বলে। ঠিক আছে। আকরামুল হক আবারও অসহায় মুখ করে আশরাফ চৌধুরীর কাছে গেলেন। আশরাফ চৌধুরীর মুখভঙ্গিও ঠিক নেই। দুজনেই কথা বলে সিদ্ধান্ত নিলেন বিয়েটা ভেঙে দিতে হবে। আজকে সবার সামনেই তাদের ছেলের বউ পরকীয়া করছে বলছে, কালকে আরেকটা বলবে। কাবিন হয়ে গেছে মানে আরও আর সেই বাড়ির বউ, কিন্তু তারা কত সুন্দর করে মেয়েটাকে পরকীয়া বলে অপমান করছে। একটু বুঝতেও পারছে না কেউ। আরওয়াকে নিজ ইচ্ছাতেই গতকাল তুলে নিয়ে গেছে। পুলিশ অলরেডি তদন্ত করেছে বিষয়টা নিয়ে, কিন্তু শেলী বেগম এক সময় এক কথা বলছেন। আশরাফ চৌধুরী আর আকরামুল হক একসাথে রেদওয়ান মোস্তফার কাছে গেলেন। আকরামুল হক বললেন, ভাই, আমাদের এই সম্পর্কটি এখানে শেষ করা উচিত। আমরা অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি। কি বলছেন এসব? আমার সব আত্মীয় স্বজনের সামনে এভাবে ছোট করতে পারেন না। আমরা আপনাদেরকে ছোট করছি নাকি আপনারা আমাদেরকে ছোট করছেন? এক এক সময় এক এক অজুহাত দিচ্ছেন, আর এসব ভালো লাগছে না। আপনারা আসুন এবার।
রিদওয়ান মোস্তফা একবার ছেলে রাশেদের দিকে তাকালেন। রাশেদ কিছু শুনতে পায়নি, মতো করেই বসে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে বিয়েতে তার কোনো আগ্রহ নেই, উল্টো বিয়েটা ভেঙে গেলে সে খুশি হবে। রিদওয়ান মোস্তফা কিছু বলতে যাবেন, তার আগেই রাশেদ তাকে থামিয়ে দিয়ে বলল, বাবা, ওনারা যখন চাইছেন বিয়েটা আমার সাথে দিবে না তো দিবে না, আর আমার জন্য মেয়ের অভাব নেই। তাছাড়া একজনের সাথে কাবিন হওয়ার পরও যে মেয়ে পরকীয়া করে পালিয়ে যায় তাকে আমি কখনো বিয়ে করতে চাই না। শুধু তোমাদের জোরাজুরি দেখে রাজি হলাম। আকরামুল হক রাশেদের কথায় রেগে গেলেন। ওই ছেলে আমার মেয়েটাকে নিয়ে একটাও বাজে কথা বলবে না। আপনার মেয়ে বাজে কাজ করতে পারে আর আমি বললেই দোষ? আগে মেয়েকে ঠিক করেন, তারপর আমার সাথে কথা বলতে আসবেন। তোমাকে আমি কখনো আমার মেয়ে দিব না। জাস্ট বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমি আপনার মেয়েকে বিয়ে করব না। চলো বাবা, এখানে এক মুহূর্ত দাঁড়াবো না। এই বলে রাশেদ হনহন করে বেরিয়ে গেল। রিদওয়ান মোস্তফা তার স্ত্রীর দিকে তাকিয়ে তিনিও ছেলের পেছনে পেছনে বেরিয়ে গেলেন। শেলী বেগম চুপচাপ দাঁড়িয়ে আছেন। আশরাফ চৌধুরী পকেট থেকে ফোনটা বের করে কাকে যেন ফোন করলেন। শান্ত কণ্ঠেই বললেন, তুমি কোথায়? তোমার সাথে কথা আছে, আরওয়াদের বাসায় আসো। এঙ্গেজমেন্টের পুরো আয়োজন আরওয়াদের বাড়িতে হওয়ায় রিদওয়ান মোস্তফার ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই এসেছিল। রিদওয়ান মোস্তফা চলে যাওয়ায় তারা সবাই আরওয়াদের বাড়ি থেকে যার যার মতো করে চলে গেল। এখন শুধু কোনো পক্ষের মেহমানরাই আছে। আরওয়ার বাবা মা দুজনেই তখন থেকেই এক জায়গায় ঠায় দাঁড়িয়ে আছেন। তারা মহা বিপদে আছেন বলা চলে। মেয়ের বিয়েটা দিলেও সমস্যা হতো পরে গিয়ে, আর এখন ভেঙে দেওয়াতেও সমস্যা হচ্ছে। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। বোনের পাশে আশরাফ চৌধুরী কপাল কুঁচকে দাঁড়িয়ে আছেন, আর এক কোণে আরওয়া দাঁড়িয়ে আছে, তার চোখে জল। এই বিয়ে নিয়ে তো তার কোনো আগ্রহ ছিল না, তাহলে চোখে জল আসছে কেন? সে বুঝতে পারছে না। হয়তো তার বোন মারোয়ার কথা ভেবেই চোখের জল গড়িয়ে পড়ছে। তার বিয়েটা না হওয়ায় মারোয়ারও আটকিয়ে গেল। মিনিট দশকের মাথায় বিদ্যুতের গতিতেই কেউ রুমে ঢুকলো। আরওয়ার মাথা তুলে সেদিকে তাকাতেই একটু চমকালো। নির্ঝর এসেছে। আরও তাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করছে। বাম হাতের অনেকটা অংশ জুড়ে ব্যান্ডেজ লাগানো, চোখ দুটো ফুলে আছে, হয়তো গতকাল থেকে ঘুমায়নি সে। কপালের এক পাশে ব্যান্ডেজ, একেবারে নাজেহাল অবস্থা তার। আরও তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলেও সে কোনো দিকে না তাকিয়ে সোজা বাবার সামনে গিয়ে দাঁড়ালো। শান্ত কণ্ঠে বলল, আমাকে ডেকেছেন? কোনো সমস্যা? সমস্যা তো অনেক। এখন এত কিছু বলতে চাই না, শুধু বলতে চাই তোমার একটা কাজ করতে হবে। বাবার কথায় নিজের ভ্রু কুঁচকে তাকালো। আবারও শান্ত কণ্ঠে বলল, কি করতে হবে বলুন? তোমাকে বিয়ে করতে হবে। আশরাফ চৌধুরীর কথা শুনে আরও ভ্যাবাচেকা খেয়ে গেল। চোখ বড় বড় করে নির্ঝরের দিকে তাকালো, কিন্তু নির্ঝরের কোনো প্রতিক্রিয়া নেই। যেন সে আগে থেকেই জানে তার বাবা কি বলবেন। একটু থেমে নির্ঝর ছোট গলায় বলল, ওকে। আশরাফ চৌধুরী বেশ অবাক হলেন ছেলের এমন প্রতিক্রিয়া দেখে। তিনি মনে মনে বেশ ভয়ে ছিলেন ছেলেকে রাজি করাতে পারবেন কি না তাই ভেবে। যে ছেলেটাকে এতদিন এত চেষ্টা করে বিয়ের নামটাও মুখে উচ্চারণ করাতে পারেনি কেউ, আজ সেই ছেলে এক কথায় ওকে বলছে। সে একবার জানতেও চাইছে না কাকে বিয়ে করব, বা হুট করে এমন কথা কেন। আরওয়ার মা আশরাফ চৌধুরীকে থামিয়ে দিয়ে বললেন, ভাইয়া, এসব কি বলছো? আমার মেয়েটার কপাল খারাপ, সেই দায় কেন নিজের ঘাড়ে চাপাচ্ছ? ওর তো কোনো দোষ নেই। থাক, কপালে যা যা আছে তাই হবে। নিজের তো পছন্দের কেউ থাকতে পারে, এভাবে ওকে জোর জবরদস্তি করার কোনো প্রয়োজন নেই। বোনের কথা শুনে আশরাফ চৌধুরী রাগী গলায় বললেন, তুমি কম কথা বলো। আমি কখনো ওকে জোর জবরদস্তি করলাম এসব নিয়ে তোকে ভাবতে হবে না। তুই তোর মতো আয়োজন নিয়ে ব্যস্ত থাক। এবার আকরামুল হক বললেন, ভাই বললেই হলো? ভাবির সাথে কথা বলবেন না? বাড়ির অন্য সদস্যের সাথে কথা বললেন না? এভাবে এক এক মতে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া বোকামি। বোকামি হলে বোকামি, তবু আমি একাই সিদ্ধান্ত নেব। নির্ঝর, তুমি এখন যাও। আরোয়া আর রাশেদের কাবিনের কোনো ডকুমেন্ট রাখবে না। নির্ঝর কিছু না বলেই হনহন করে বেরিয়ে গেল। আরওয়া বোকার মতো তাকিয়ে আছে সেদিকে। আশরাফ চৌধুরী আকরামুল হককে বললেন, চলো চলো, অনেক কাজ বাকি আছে। আমি চাই না আর কোনো সমস্যা হোক। আবার আরোয়ারকে উদ্দেশ্য করে বললেন, মা, রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নে, এমনিও অনেক দুর্বল হয়ে আছিস।
মামার কথা মতো আরোয়া রুমে চলে গেল। আজকে নিজেকে তার খেলনা পুতুল মনে হচ্ছে, যার যেভাবে খুশি সেভাবেই খেলবে তাকে নিয়ে। ইচ্ছা করছে মাকে গিয়ে বলতে, নিঝর ভাইয়ের সাথে আমার যায় না, আমি ওনাকে বিয়ে করতে চাই না। কিন্তু মনের কথাটা ভয়ে সে মুখে আনতে পারছে না। মাকে এখন বলতে চাইলে তিনি বলবেন, এত কলঙ্ক নিয়ে কোথায় যাবি? নিঝর তোকে দয়া দেখিয়ে বিয়ে করবে বলেছে, এটাই অনেক কিছু। তখন তার মুখটা কোথায় থাকবে? তাই চুপ থাকাটাই বেটার। রুমে গিয়ে চুপচাপ শুয়ে পড়ল। শুয়ে শুয়ে সে গতকালকের কথাগুলোই ভাবছে। গতকাল রাতে আরোয়া তার বান্ধবী নিশা শপিং করতে গিয়েছিল। কেনাকাটা করে ফেরার পথে আরোয়া নিশাকে নামিয়ে দিয়ে তাদের গলির কাছাকাছি আসতেই 4-5 জন তার রিক্সা থামিয়ে দেয়। মুখে মাস্ক থাকায় সে কাউকে চিনতেও পারেনি। একজন খুব ভদ্র ভাষায় বলে, আপু, আপনাদের আমাদের সাথে যেতে হবে, রিক্সা থেকে নামুন। ছেলেটার কথা শুনে আরোয়া জিজ্ঞেস করে, কে আপনি? আপনার সাথে কেন আমি যাব? আমি কে তা বলা যাবে না, তবে আপনাকে আমাদের সাথে যেতে হবে। আমি যাব না, আমি তো আপনাদের চিনি না। তাহলে জোর জবরদস্তি করে নিয়ে যেতে হবে, আপনি কি তা চাইছেন? আপনাদের তো আমি চিনি না, শুধু শুধু আমার পেছনে পড়ে আছেন কেন? এত কথা বলতে হবে না, আসলেই মেয়ে মানুষকে কথা বলার সুযোগ দেওয়াটাই বোকামি। এই ওরে ধর, আর একটাও কথা বলার সুযোগ দিবি না। একজন আরোয়ার মাথায় বন্দুক তাক করলে সে ভয়ে চুপসে যায়, আর কোনো কথা বললে সেই সাহসটুকু এখন সে পাচ্ছে না। দুইজন তাকে জোর করে ধরে একটা গাড়িতে তুলল, তারপর চোখগুলো বেঁধে ফেললো। আর আরোয়া ভয়ে বরফের মতো জমে আছে। চোখ বন্ধ অবস্থায় তাকে কোথায় নিয়ে গেছে ছেলেগুলো সে জানে না। ঘণ্টাখানেক গাড়ি চলার পর থামলো কোনো এক গন্তব্যে। চোখ বন্ধ অবস্থায় সে অনুমান করছিল চারপাশে কোনো এক মেয়ে আছে। মেয়েটা তাকে ধরে কোনো এক জায়গায় নিয়ে গিয়ে বেঁধে রাখলো। মুখ, চোখ, হাত পা সব বাঁধা অবস্থায় সে কতক্ষণ ছিল সে নিজেও জানে না। বিপদের মুহূর্তে সময়টাও ফুরায় না, তাই আরোয়া জানে না সে কতক্ষণ ছিল সেখানে। মনে হয়েছিল অনেক হাজার বছর সে এই রুমে আটকে আছে। বসে থাকতে থাকতে সে বাঁধা অবস্থায় ঘুমিয়ে পড়ে। আকস্মাৎ প্রকট আওয়াজে আরোয়ার ঘুম ভাঙে, কিন্তু চোখ দুটো কাপড় দিয়ে বাঁধা থাকায় সে বুঝতে পারে না কিসের এত আওয়াজ। অনুমান করতে পারছিল ভাঙচুর হচ্ছে। খানিকক্ষণ পর কেউ এসে তার হাতগুলো খুলে দেয়। তখনই সে দ্রুত চোখে কাপড়টা খুলে বেশ অবাক হয়। নিঝর তার সামনে দাঁড়িয়ে আছে। তার হাত থেকে ভীষণ রক্ত পড়ছে, কপালের একটা অংশ থেকেও রক্ত পড়ছে। চারপাশে তাকাতেই বুঝতে পারলো এতক্ষণ এখানে মারামারি চলছিল। তাকে যে ছেলেগুলো আটকে রেখেছে তারা মাটিতে পড়ে আছে। তাদের অবস্থা বেশ জঘন্য। পুলিশের লোকেরা ছেলেগুলোকে এই অবস্থাতেই ধরে নিয়ে গেল। নির্ঝর আরোয়ার সাথে কোনো কথা না বলে পুলিশদের সাথে বেরিয়ে গেল। আরোয়ার সাথে কোনো কথা বলল না সে বেরিয়ে গিয়ে একজন মহিলা পুলিশকে পাঠালো আরোয়ার কাছে। সে এসে বলল, মেয়েটির কথা মতো আরোয়া এসে নির্ঝরের গাড়িতে উঠল। তখনও নির্ঝর একবার জিজ্ঞেসও করেনি, তুমি কি ঠিক আছো? ছেলেগুলো কারা ছিল? বা একবারের জন্য সান্ত্বনা দিয়ে বলল না, ভয় পেও না, আমি আছি। পুরো পথটা জুড়ে দুজনেই চুপচাপ। নির্ঝরের হাত থেকে রক্ত পড়ছে তখনও। আরোয়ার বেশ ইচ্ছে করছে হাতটা ব্যান্ডেজ করে দিতে, কিন্তু সেই সাহস বা অধিকার তার কাছে নেই। ইচ্ছে করছে একবার বলতে, গাড়ি থামিয়ে কোনো হাসপাতালে গিয়ে ব্যান্ডেজ করে আসুন, কিন্তু সে চায় না নির্ঝরের সাথে কোনো কথা বলতে। একটু পরে নির্ঝর নিজেই গাড়ি থামালো। গাড়ি থেকে কোনো কথা না বলে একা একা নেমে গেল। মিনিট 10 পরে ফিরে আসলো একটা কেকের প্যাকেট আর জুস নিয়ে। আরোয়াকে কিছু না বলে প্যাকেটটা পাশে রেখে সে আবারও গাড়ি ড্রাইভ করতে শুরু করলো। আরোয়া জানে খাবারগুলো তার জন্য এনেছে, কিন্তু নির্ঝর একবার খেতেও বলল না। আরোয়া জানে সে খেতে বলবেও না, আবার না খেলেও তেজ দেখাবে, তাই সে নিচ থেকে প্যাকেটটা নিয়ে খেয়ে নিল। আরোয়াদের বাড়ির গেটে এসে নির্ঝর গাড়ি থামালো। একবার নামতেও বলল না সে। আরোয়া একবার নির্ঝরের দিকে তাকিয়ে নিচ থেকেই নেমে গেল। আর আরোয়া নামতেই নির্ঝর আবার গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। আরোয়া বাসায় আসার পর থেকেই তাকে নানা কথা বলছে। কেউ বলছে মেয়ে পালিয়ে গেছে, কেউ বলছে কার সাথে গেছিস। সব প্রশ্ন শুনতে শুনতে সে ভুলেই যাচ্ছে তার কি বলা উচিত। তখন থেকেই কত কি ঘটে গেল আরোয়ার তা জানা নেই। সব তার মাথার উপর দিয়েই যাচ্ছে। নির্ঝরের কথা ভাবতেই আরোয়ার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। নির্ঝরকে বিয়ে করাটা কি যৌক্তিক হবে, নাকি আবারও তাকে ভালোবাসার মায়ায় পড়তে হবে, আবারও সব লাঞ্ছনা সহ্য করতে হবে? বুঝতে পারছে না আরোয়া।
আরও শুয়ে শুয়ে নির্ঝরকে নিয়েই ভাবছিল। তখনই কেউ রুমের দরজায় নক করলো। আরও উঠে গিয়ে দরজা খুলতেই মারোয়া রুমে আসলো, তার হাতে খাবারের প্লেট। আরোয়ার জন্য এনেছে খাবারগুলো। শান্ত কণ্ঠে বলল, খাবারগুলো খেয়ে নে, আম্মু পাঠিয়েছে, বলেছে সবটা শেষ করতে। খেতে ইচ্ছে করছে না এখন, নিয়ে যাই সব। খেতে ইচ্ছে করছে না বললেই হলো, কালকে থেকে কিছু খেয়েছিস, চুপচাপ খেয়ে নে। আমার ভালো লাগছে না কিছু, প্লিজ এসব নিয়ে যা। শোন আপু, এত প্যারা নেওয়ার দরকার নাই। রাশেদ ভাইয়ার তুলনায় নির্ঝর ভাইয়া 1000 গুণ ভালো। তোর তো আরো খুশি হওয়া উচিত। যারা তোর নামে বদনাম করার জন্য এত কিছু করলো, তোর ক্ষতি করতে চাইলো, তারা না চাইতে এখন তোর ভালো করে ফেললো। নির্ঝর ভাইয়া একটু অন্যরকম, তার ঠিক, কিন্তু দেখ কত সুন্দর সুদর্শন চৌকস আর্মি অফিসার, আর কি লাগে। এসব জ্ঞান দিতে আসিস না। আমার সমস্যা তুই কি করে বুঝবি? আমার কপালে আর কি কি আছে তা শুধু আমি জানি আর আল্লাহ জানে। জানিস, আমি কখনোই চাই না আমাকে কেউ ছোট করে কিছু বলুক। আমি শুধু সম্মানটুকুই চাই, শুধু সম্মান। আমার ভুল হলে আমাকে বকা দিতে পারে, কথা শোনাতে পারে, আমি শুনতে রাজি। কিন্তু অযথা কেউ আমাকে নানা ধরনের কথা বলবে, আমাকে ছোট করবে, তা আমি মানতে পারবো না। নির্ঝর ভাই আমাকে সেই সম্মানটুকু দিবেন না কখনো, আমি সেটা খুব ভালো করেই জানি। কথাগুলো বলতে বলতে আরোয়া কান্না করে দিল। মারোয়া বুঝতে পারছে আরোয়ার কথাগুলো। নির্ঝর কেন আরোয়াকে অপমান করবে? তার সাথে তো খুব সুন্দর করেই কথা বলে, তাহলে আরোয়াকে কেন অপমান করবে? মারোয়া কিছু বুঝতে না পারলেও আরোয়ার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে সে। এই আপু, কাঁদছিস কেন? একদম কান্না করতে হবে না, দেখবি নির্ঝর ভাইয়া ঠিক তোকে মেনে নিবে। মারোয়া জোর করে আরোয়াকে খাবারগুলো খাইয়ে দিল। তারপর আরোয়াকে ঘুমাতে বলে সে বেরিয়ে গেল। আরোয়াও মারোয়ার কথা মতো ঘুমানোর চেষ্টা করছে। মাথাটা অনেক বেশি পেইন দিচ্ছে, এখন ঘুমটা খুব প্রয়োজন। চোখ বন্ধ করতেই ঘুমিয়ে পড়ল আরোয়া। সন্ধ্যা থেকে মারোয়া আসলো রুমে, এসেই দেখে আরোয়া ঘুমিয়ে আছে। সে আরোয়াকে ঘুম থেকে ডেকে দিতে আরোয়া উঠে বসলো। আপু, পার্লারের আপুরা এসেছেন তোকে সাজানোর জন্য, আম্মু বলেছে তাড়াতাড়ি আসতে। সাজবো কেন হঠাৎ? আরে মামা বলেছেন আজকে একেবারে সব আয়োজন শেষ করবে, আজকে বিয়েটা শেষ হয়ে যাবে। মারোয়ার কথায় আরোয়া আকাশ থেকে পড়ল, অবাক হয়ে বলল, এসব কি বলছিস? আজকেই বিয়ে মানে? আমার কাবিন হয়ে গেছে, ওটা ঠিক করতে করতে অনেক সময় লাগবে। আরোয়ার কথায় মারোয়া হাসলো, তারপরে বলল, আরে এভরিথিং ইজ পাওয়ার। কাবিনের ডকুমেন্ট তুই ঘুমে থাকতেই সরিয়ে ফেলেছে। চল এখন বউ সাজবি। জানিস মামা আর আব্বু গিয়ে বিয়ের পোশাক কিনে এনেছে, অনেক সুন্দর হয়েছে তোর বিয়ের শাড়িটা। আমি বিয়েটা করব না রে, প্লিজ একটু বোঝার চেষ্টা কর। সেটা আব্বুকে আর মামাকে গিয়ে বল, বলতে না পারলে আমার সাথে চল সাজতে। আরোয়া জানে সে তার বাবাকে বা আমাকে কিছুই বলতে পারবে না, বাধ্য হয়ে বিয়েটা করতেই হবে তাকে, অন্য কোনো অপশান নেই। একবার মারোয়ার দিকে তাকিয়ে চুপচাপ হাঁটা দিল মারোয়ার পিছন পিছন। অনেকটা সময় ফুরিয়ে গেল। আরোয়াকে পার্লারের মেয়েরা সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে তাকে। মারোয়ার কথা আসলেই সত্যি, বিয়ের শাড়িটা খুব সুন্দর হয়েছে। তার চেয়ে বড় কথা, শাড়িটা আরোয়াকে বেশ মানিয়েছে। খুব দ্রুত আয়োজন করায় বিয়েটা আরোয়াদের বাড়িতেই হচ্ছে। আরোয়ার সাজ শেষ হলে তাকে তার বান্ধবী নিশা রুমে নিয়ে গেল। দুষ্টু হাসি দিয়ে বলল, বান্ধবী, তোকে তো পুরো পরীর মতো লাগছে। ইস, আজকে নির্ঝর ভাই শেষ, তোকে দেখে নিশ্চয় বলবে, ও গো সুন্দরী রমণী, তোমার চরণ ধুলাই আমারে একটু ঠাইকি দিবে। নিশার কথা শুনে আরোয়া হেসে দিল। পরক্ষণেই মনে পড়ল, তোর মতো মেয়ে আমার সাথে কখনো যায় না। কথাটা মনে পড়তেই আরোয়া হাসি থামিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। সত্যি আজকে তাকে খুব সুন্দর লাগছে। সচরাচর সে খুব একটা সাজগোজ করে না, সাদা সিধেই থাকে, তাই বলে কি সে নির্ঝরের সাথে যায় না? খুব বেশি অযোগ্য। আরোয়ার চোখে পানি চিকচিক করছে। নিশার কাছে ব্যাপারটা খুব সহজ লাগছে, কিন্তু ব্যাপারটা এত সহজ নয়, আরও ভালো করেই জানে। নির্ঝর বাবার কথাটা ফেলতে পারেনি বলে বিয়েটা করছে, কিন্তু সে এত সহজে আরোয়াকে মেনে নেবে না, তা আরোয়া খুব ভালো করেই জানে। কিছুক্ষণ পরে আরোয়া রুমে নির্ঝরকে আনা হলো। নির্ঝরের পাশে তার বড় ভাইয়ের বউ নিশু দাঁড়িয়ে আছে। আরোয়াকে দেখেই সে বলে উঠল, বাহ আরোয়া, তোমাকে তো দারুণ লাগছে আজকে, আমার দেবর তো ফিদা হয়ে যাবে। নিশুর কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে মিতা বলে বসলো, আহ ভাবি, কি যে বলছেন, আরোয়ার চেয়ে কয়েক গুণ সুন্দরী মেয়েকে নির্ঝর বয়কট করেছে।
আজকে বাধ্য হয়ে আরোয়ার গলায় মালা পরাতে হচ্ছে বেচারাকে, আর তুমি বলছো ফিদা হওয়ার কথা। মিতা নির্ঝরের খালাতো বোন। মিতার কথা শুনে আরোয়ার চোখ তুলে নির্ঝরের দিকে তাকালো। তাকাতেই সে থমকে গেল। নির্ঝর তার দিকেই তাকিয়ে আছে। নির্ঝর লাস্ট কখন আরোয়ার দিকে এভাবে তাকিয়েছিল তা আরোয়ার মনে নেই। আরোয়া চোখাচোখি হতেই চোখ নামিয়ে নিল। তবে তার অনুমান বলছে নির্ঝর এখনও তার দিকেই তাকিয়ে আছে। নির্ঝরের ভাবি তাকে ধরে বিছানায় নিয়ে গিয়ে বসালো। দ্রুত আয়োজন করায় আলাদা করে স্টেজ সাজানো হয়নি, তাই রুমেই বসাতে হলো নির্ঝরকে। রাত 11টার দিকে বিয়ের সব আয়োজন শেষ হলো। এবার বিদায়ের পালা। আরোয়া তার মাকে আর মারোয়াকে জড়িয়ে ধরে খুব কাঁদছে। সে মাকে ছাড়া খুব কমই থাকে। আজকে থেকে মাকে ছাড়াই থাকতে হবে ভাবতেই অনায়াসে চোখের জল পড়ছে তার চোখ বেয়ে। তার উপরে নির্ঝরের সাথে থাকতে হবে ভেবে আরও অবস্থা খারাপ তার। নির্ঝরের বড় ভাবি নিশু আরোয়াকে ধরে গাড়িতে তুলে দিল। সে উঠতে না চাইলেও মামার কথায় আবার উঠে বসলো গাড়িতে। তার পাশে নির্ঝর বসা। দুজনের মাঝে দূরত্ব খুবই কম, কিন্তু মনের দূরত্বে যেন বিশাল ফারাক। গাড়ি চলছে গন্তব্যের দিকে। আরোয়ার গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। একটু পর পর সে টিস্যু দিয়ে মুছছে। ড্রাইভিং সিটে নির্ঝরের ছোট ভাই রুশান বসা। হঠাৎ নির্ঝরের কড়া গলা শুনে দ্রুত গাড়ি থামালো রুশান। প্রকুচকে বলল, আমি নামবো, আমাকে নামিয়ে দিয়ে তোরা চলে যা। পেছন থেকে নির্ঝরের খালা বলল, তুই নেমে যাবি মানে? এত রাতে কোথায় যাবি আবার? নির্ঝর স্পষ্ট গলায় বলল, জাহান্নামে যাচ্ছি, রাত হলেও সমস্যা নেই। নির্ঝরের কথা শুনে গাড়িতে থাকা সবাই বোকার মতো করে তাকিয়ে আছে তার দিকে। আরও অবাক হয়ে আছে। সে তো কিছুই করেনি, শুধু শুধু নির্ঝর এমন করছে কেন? সে তো শুধু কান্না করছিল, তাও একটা আওয়াজ পর্যন্ত করেনি, শুধু চোখের জল মুছছে। এতে এত রাগ দেখানোর কি আছে? বুঝতে পারছে না আরোয়া। অসহায় চোখে একবার নির্ঝরের দিকে তাকালো, কিন্তু নির্ঝর তার দিকে না তাকিয়ে হনহন করে গাড়ি থেকে নেমে গেল। নির্ঝর গাড়ি থেকে নামতেই রুশান গাড়ি স্টার্ট দিল, কিন্তু নির্ঝর গাড়ি থেকে নামার পর থেকেই তার খালা বকবক করতেই আছে। ছেলেটার জীবন একদিনের মধ্যেই শেষ করে দিল। এমন একটা চরিত্রহীন মেয়ের সাথে হুট করেই বিয়েটা করিয়ে দিল। বাপ বলে কি যা মন চাই তাই করতে পারবে? ছেলের জীবন ছেলের সিদ্ধান্ত। নিজের চরিত্রহীন ভাগ্নিকে বাঁচানোর জন্য কিছু না ভেবে এভাবে নিজের ছেলের সাথে বিয়ে করিয়ে দিল। এই সামান্য রাস্তায় সে এই মেয়ের পাশে বসে যেতে পারছে না। কিভাবে সারা জীবন কাটাবে কে জানে। নির্ঝরের খালার কথাগুলো শুনে আরোয়া বোকা বনে গেল। ভাবছে নির্ঝর এমন কেন করলো? সে তো কিছুই করেনি। শুধু শুধু কতগুলো কথা শুনতে হলো তাকে। তবু ভাগ্য ভালো আশরাফ চৌধুরী এই গাড়িতে নেই। তিনি যদি এই গাড়িতে থাকতেন তাহলে হয়তো অনেক কিছুই হয়ে যেত। নির্ঝর কি একা হেঁটে হেঁটে যাবে? আরোয়া বুঝতে পারছে না তার সাথে কি হতে যাচ্ছে। গাড়ি থামলো নির্ঝরদের বাড়ির গেটের সামনে। গেটে নির্ঝরের দাদা মানে আরোয়ার নানা ভাই আরমান চৌধুরী দাঁড়িয়ে আছেন। তিনি আরোয়াকে খুব আদর করেন। আরোয়া নামতেই জড়িয়ে ধরলেন। তিনি বিয়েতে যাননি, তাই গেটেই দাঁড়িয়ে আছেন। কোনো এক কারণে তিনি আরোয়াদের বাসায় যান না। আরোয়া গাড়ি থেকে নামতেই তিনি জড়িয়ে ধরলেন। আরোয়া নানা ভাইকে ধরে কান্না করে দিল। তার কান্না দেখে নানা ভাই শান্ত কণ্ঠে বললেন, কাঁদছিস কেন? এখন থেকে তো আমি আছি তোর সাথে। তোর মাকে তোর বাবা আমার বাড়ি থেকে নিয়ে গিয়ে আমাকে একা করে দিয়েছিল। আমি আজ তোকে তার কাছ থেকে নিয়ে এসে তাকে একা করে দিলাম। কি দারুণ প্রতিশোধ। কথাটা বলে আরোয়া নানা ভাই খিলখিল করে হাসছে। তখনই আরেকটা গাড়ি এসে থামলো। সেই গাড়িতে নির্ঝরের মা সহ কয়েকজন আছেন। আরোয়া দেখে অবাক হলো যে নির্ঝরও সেই গাড়ি থেকেই নামছে। গাড়ি থেকে নামতেই আরমান চৌধুরী ডাক দিলেন নির্ঝরকে। নির্ঝর একবার রাগী দৃষ্টিতে আরোয়ার দিকে তাকিয়ে দাদার কাছে আসলো। আরোয়া বুঝতে পারছে না নির্ঝর হঠাৎ এত রাগ দেখাচ্ছে কেন। সে আবার কি করলো? নির্ঝর আসতেই আরমান চৌধুরী দুজনের হাত নিয়ে মিলিয়ে দিতে যাচ্ছিলেন, তখনই নির্ঝর হ্যাচকা টান দিয়ে হাতটা সরিয়ে নিল। আরমান চৌধুরী বোকার মতো একবার নির্ঝরের দিকে তাকালেন, আবার আরোয়ার দিকে তাকালেন। আরোয়ার চোখে পানি চিকচিক করছে। নির্ঝর আর 1 মিনিটও না দাঁড়িয়ে ভেতরে ঢুকে গেলেন। আরমান চৌধুরী অসহায় চোখে সেদিকে তাকিয়ে থাকলেন। মুখ দিয়ে তার কোনো কথা বের হচ্ছে না। আরোয়ার জীবন নিয়ে তিনি বেশ সন্দিহান। আরোয়াকে আরমান চৌধুরী আর নির্ঝরের মা, চাচি সবাই মিলে বরণ করে ভিতরে ঢুকালো। আশরাফ চৌধুরী দূর থেকেই সব দেখছেন। মনে মনে তিনিও বেশ চিন্তিত। স্ত্রীর সাথে পরামর্শ না করেই তিনি এত জটিল এক সিদ্ধান্ত নিলেন। এখন স্ত্রীকে কী জবাব দিবেন তিনি বুঝতে পারছেন না। তার উপরে ছেলের এমন উদ্ভট আচরণ তার চোখে পড়েছে। গাড়িতে বসে তিনি সবটা পর্যবেক্ষণ করেছেন। মাথা কাজ করছে না তার।
আশরাফ চৌধুরী আর কিছু না ভেবে নিজের রুমে গেলেন। টেনশনে কিছু ভালো লাগছে না তার। ধীর পায়ে খাটের এক পাশে গিয়ে বসলেন। তখনই তার স্ত্রী মিসেস রুমানা রুমে ঢুকলেন। শান্ত চোখে একবার নিজের স্বামীর দিকে তাকালেন, তারপর চোখ নামিয়ে নিলেন। স্ত্রীকে দেখে আশরাফ চৌধুরী আবার উঠে দাঁড়ালেন। ধীর পায়ে রুমানার সামনে গিয়ে দাঁড়ালেন। অসহায় মুখ করে বললেন, তুমি কি খুব রেগে আছো আমার উপর? আশরাফ চৌধুরীর কথায় তার স্ত্রী হাসলেন, তারপরে বললেন, রেগে যাব কেন? এমন একটা সিদ্ধান্ত নিলাম তোমাকে না জানিয়ে, তাই। রুমানা একটু জোরে হেসে দিয়ে বললেন, সিদ্ধান্ত আমি নিয়েছি, তুমিও তো জাস্ট আমাকে সাহায্য করেছো। মানে কিছুই না, আমার ছেলেটা যে এতদিন পর বিয়ে করেছে তাতেই আমি খুশি। আমিও তো এই ভেবে খুশি হয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে না নির্জর বিয়েটা মেনে নিয়েছে। ও আরওয়ার সাথে মিসবিহেভ করেছে, তা আমি বুঝতে পারছি। বাদ দাও, এসব নিয়ে ভাবতে হবে না, আমি বলে দিব ওকে। শুধু তুমি বললে তো হবে না, আমাকেও কিছু বলতে হবে। এক কাজ করো, নির্জরকে গিয়ে বলো আমি ওকে ডেকেছি। আচ্ছা বলছি। মিসেস রুমানা এই বলে রুম থেকে বেরিয়ে গেলেন। তিনি জানেন ছেলেকে কোথায় পাওয়া যাবে। নির্জর শুধু রুমেই থাকে, তাই তিনি সোজা নিজের রুম থেকে বের হয়ে নির্ঝরের রুমে উদ্দেশ্যে গেলেন। রুমে গিয়ে দরজায় নক করতে নির্ঝর জিজ্ঞেস করলো, কে? আমি বলছি। কেন এসেছেন? চলে যান। তোমার বাবা তোমাকে ডাকছে, বেরিয়ে আসো। কি বলবে উনি আবার? আমি তো জানি না, বেরিয়ে আসো। এভাবে আজকের দিনে রুমে বসে থাকলে কি করে হয়? আমার আপনার মুখ দেখতে ইচ্ছে করছে না, তাই এখানে বসে আছি। আমি যা বলছি, যা করেছি তোমার ভালোর জন্যই করেছি, বুঝতে চাচ্ছ না কেন? বাহ, আরো কত কি বলবেন আপনি? আমিও শালা বলদের বাচ্চা। এই বলে নির্ঝর দেওয়ালে একটা ঘুষি দিল। তার মা রুমের বাইরে থেকে স্পষ্ট বিষয়টা বুঝতে পারলেন। তিনি বুঝতে পারছেন না এই মুহূর্তে কি বললে নির্ঝর শান্ত হবে, তবে একটু দম নিয়ে বললেন, এভাবে দরজার এপাশ ওপাশ চিল্লিয়ে চিল্লিয়ে কথা বললে লোকজন শুনবে। তুমি বেরিয়ে আসো, তোমার বাবা ডাকছে, আমি চলে যাচ্ছি। নির্ঝরের মা আর দাঁড়ালেন না, দ্রুত পায়ে অন্যদিকে চলে গেলেন। তখনই নির্ঝর বেরিয়ে আসলো। তার হাতটা আগে থেকেই ব্যান্ডেজ করা ছিল, এখন বেশ ব্যথা লাগছে। দ্রুত পায়ে বাবার রুমে গেল নির্ঝর। শান্ত গলায় বলল, আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোমার সাথে কিছু কথা আছে, এখানে বসো। নির্ঝর বসলো না, ছোট গলায় বলল, বলেন কি বলতে চান। দেখো, আরওয়ার সাথে গতকাল রাতে যা যা হয়েছে সবটা একটা অ্যাক্সিডেন্ট, তা নিশ্চয় আমার চেয়ে ভালো তুমি জানো। মেয়েটাকে আমি জন্ম থেকে দেখেছি, খুব ভদ্র, নম্র, শান্তশিষ্ট মেশে। ওর সাথে যা যা হয়েছে কিছুতেই ওর দোষ নেই। মানুষ ওর চরিত্র নিয়ে কথা বললে তারা ভুল করেছে। আমি জানি আমার ভাগ্নির চরিত্র সম্পর্কে। তুমি কি এই কারণে ওকে ছোট করছো বারবার? নির্ঝর বাবার কথা না সূচক মাথা নাড়ল। আশরাফ চৌধুরী ছেলের মাথার দিকে তাকিয়ে আবারও বললেন, তাহলে ঠিক কি কারণে তুমি আরওয়াকে ইগনোর করছো? নির্ঝর বাবার কোনো কথার জবাব না দিয়ে চুপ করে আছে। আশরাফ চৌধুরী একই প্রশ্ন দুইবার করলেন, কিন্তু নির্ঝর চুপ। পরে আশরাফ চৌধুরী বুঝতে পারলেন এর উত্তর হয়তো নির্ঝরের নেই বা নির্ঝর উত্তর দিতে চাইছে না। আশরাফ চৌধুরী এবার প্রসঙ্গ পাল্টালেন। এক পলক ছেলের দিকে তাকিয়ে বললেন, মনে রাখবে, আরওয়ার তোমাকে ফুপির মেয়ের মানে আমার ভাগ্নি। আমার সাথে আমার বোনের সম্পর্কটা কতটা গভীর তা তো খুব ভালো করেই জানো। তোমাকে নতুন করে বলতে হবে না। এমন কোনো কাজ করবে না যার জন্য আমাদের মধ্যকার সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এখনো আগ থেকে যা যা করছো আরওয়ার সাথে সব বাদ দিলাম, কিন্তু নেক্সটে যেন এমন কোনো সমস্যা না হয়। মাইন্ড ইট। নির্ঝর কোনো জবাব দিল না। তা দেখে আশরাফ চৌধুরী আবারও বললেন, তোমাকে বারবার বলছি আমাদের ভাই বোনের সম্পর্কটা যেন তোমার কারণে নষ্ট না হয়, এটা মাথায় রাখবে। আরওয়ার সাথে কোনো ধরনের মিসবিহেভ করবে না, এটা আমার রিকোয়েস্ট। নির্ঝর ছোট গলায় বলল, চেষ্টা করব। কথাটা বলেই নির্ঝর বেরিয়ে গেল। এদিকে আরওয়া রিস্তাদের রুমে আছে। রিস্তা আর তিস্তা নির্ঝরের চাচাতো বোন। নির্ঝরদের ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি। তাদের বাবারা দুই ভাই। নির্ঝরের ছোট চাচার মেয়ে তিস্তা আর রিস্তা। নির্ঝরের ছোট চাচা বেঁচে নেই। রিস্তা তিস্তার সাথে আরওয়ার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক, তাই তারা আরওয়াকে ওদের রুমেই বসিয়েছে। কিছুক্ষণ পর নির্ঝরের বড় ভাবি এসে আরওয়াকে নিয়ে গেল। নির্ঝরের সাথে ভাবির সম্পর্কটা খুব বেশি গভীর নয়, দুজনের মাঝে দূরত্ব আছে বেশ, তাই ভাবি আর নির্ঝরের রুমে ঢুকলেন না, শুধু আরওয়াকে রুমে পাঠালেন।
নির্ঝর তার বিছানায় ল্যাপটপ নিয়ে বসে আছে। আরোয়াকে দেখে সে উঠে দাঁড়ালো। তা দেখে আরোয়া মনে মনে বেশ খুশি হয়েছে, কিন্তু আরোয়ার ক্ষণস্থায়ী খুশিকে কষ্টে রূপান্তর করে নির্ঝর বেলকুনিতে চলে গেল। নির্ঝর চলে যাওয়ার পর আরোয়া বিছানায় বসে পড়ল। চুপচাপ বিছানায় বসে আছে সে, কি করবে বুঝতে পারছে না। একা একা বসে থাকতে থাকতে আরোয়ার ভীষণ ঘুম আসছে। বসে বসেই সে ঝিমোচ্ছে। একটু পরে নির্ঝর আসলো বেলকুনি থেকে, হাতে থাকা ল্যাপটপটা টেবিলে রাখলো। বিছানায় থাকা ফোনটা আর একটা বালিশ তুলে নিয়ে সে সোজা ফ্লোরে গিয়ে শুয়ে পড়ল। আরোয়ার সব ঘুম ঘুম চোখে পর্যবেক্ষণ করছে। সে কি নির্ঝরকে থামাবে? নির্ঝর কি তার কথা শুনবে না কখনো। তাই তাকে কিছু না বলা এখন বুদ্ধির কাজ। আরও চুপচাপ শুয়ে পড়ল বিছানায়। মনে মনে একটু লজ্জা লাগছে তার। যার বিছানা সে ঘুমাচ্ছে ফ্লোরে, আর সে মহারানীর মতো করে পুরো বিছানা জুড়ে আরামে ঘুমাচ্ছে। কিছুই করার নেই আর। যেহেতু অনেকক্ষণ ধরে ঘুম আসছিল, তাই বিছানায় শুতেই সে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙল ফজরের আজান শুনে। ধীরে সুস্থে বিছানা থেকে নামতেই দেখলো নির্ঝর ফ্লোরে নেই। তার মানে নির্ঝর তার আগে ঘুম থেকে উঠে গেছে। আচ্ছা, নির্ঝর কি একবার তার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়েছিল? একবারের জন্য কি নির্ঝর আরোয়াকে আর চোখে দেখেনি? আরোয়া হাসলো, কিন্তু এটা সুখের হাসি নয়, দুঃখের হাসি। কয়জন মেয়ের ভাগ্য এমন হয়, যে মানুষটা তাকে ভালোবাসা শিখিয়েছিল ঠিক সেই মানুষটাই আবার তাকে ইগনোর করছে, ভালোবাসার জালে পুড়িয়ে পুড়িয়ে মারছে। গাল বেয়ে জল গড়িয়ে পড়ল আরোয়ার। সামনে থাকা বেলকুনিতে তাকাতেই দেখলো নির্ঝর রাগী দৃষ্টিতে কোনো একদিকে তাকিয়ে আছে, কিন্তু তার দিকে নয়। মানুষটা সারাদিন এত রাগ নিয়ে থাকে কেন? আরোয়া উত্তর পায় না। দ্রুত চোখ মুছে সে উঠে দাঁড়ালো। ফ্রেশ হয়ে এসে নামাজটা পড়ে নিল। নির্ঝর এখন রুমে নেই, সে হয়তো মসজিদে গিয়েছে। আরোয়া ধীর পায়ে রুম থেকে বের হলো। তার উদ্দেশ্য রিস্তা তিস্তার রুমে যাবে, কিন্তু রুম থেকে বের হতেই আরোয়া দাঁড়িয়ে গেল। নির্ঝরের বড় খালা আসছেন তারই দিকে। এই মহিলাকে আরোয়া বেশ ভয় পায়। এই মহিলাকে নয়, মহিলার কথাগুলোকে আরোয়া বেশ জঘন্য লাগে। সবসময় রাগী গলায় কথা বলেন সে। মধুর কণ্ঠে কথা বলতে পারে এমন কোনো যোগ্যতা তার ডিকশনারিতে নেই। তাই আরোয়া এই মহিলাকে এড়িয়েই চলে, কিন্তু আজ একদম কাছাকাছি চলে আসায় পালানোর আর কোনো সুযোগ পেল না আরোয়া। মুচকে একটা হাসি দিয়ে বলল, তোমাকে তো অনেক কিছুই বলতে চাই, তুমি কি শুনতে পারবে? জি পারবো। দেখো, নির্ঝর কখনো তোমাকে মেনে নিবে না। তোমার মতো লো ক্লাসের মেয়ের সাথে ওর যায় না, একেবারেই যায় না। তুমি আর তোমার মামা এটুকুও বোঝার চেষ্টা করছো না। এটাই হচ্ছে আপাতত সমস্যা। শোনো মেয়ে, যত দ্রুত পারো এখান থেকে কেটে পড়ো, তোমার ঠাঁই এখানে হবে না। নির্ঝরের খালা কথাগুলো শেষ করার আগেই তার মেয়ে মিতা এসে হাজির। একবার আরোয়াকে উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করলো মিতা, তারপরে বলল, মা, কাকে কি বোঝাচ্ছ? ওর যদি বোঝার কিছু থাকতো তাহলে গতকাল রাতে সব বুঝে যেত। বেচারা সারাটা রাত ব্যালকনিতে কাটালো যাতে ওর সাথে রুম শেয়ার করতে না হয়। তবুও যদি আমাদের নতুন ভাবির একটু লাজ লজ্জা হয় তাহলে আর কি। আরও অবাক হয়ে মিতার দিকে তাকিয়ে আছে। কত সুন্দর করে সে কথাগুলো বলল। এভাবে কথা বলতে তার একটু লজ্জা লাগলো না। কথাগুলো ভাবতেই আরোয়ার পায়ের নখ থেকে মাথা পর্যন্ত যেন সিদ্ধ হয়ে যাচ্ছে, তবু হজম করলো। আসলেই তার কথাই যুক্তি আছে। তাদের তিনজনকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নির্ঝরের মা মিসেস রুমানা আসলেন। আরোয়াকে হেসে বললেন, উঠে গেছে ঘুম থেকে? আচ্ছা, আর কিছুক্ষণ বিশ্রাম নাও, এখনো বেশি বেলা হয়নি। মিসেস রুমানাকে থামিয়ে দিয়ে তার বড় বোন বললেন, বাহ রুমানা, খুব বেশিই মাথার উপরে তুলছিস দেখছি। কিছুদিন পর তোর মাথার উপরে উঠেই নাচবে, তখন বুঝতে পারবি। সেটা আমি দেখে নিব আপা, তোমার এসব নিয়ে ভাবতে হবে না। তুই কি বুঝতে পারছিস না? পরে গিয়ে বিপদে পড়বি। আপা থাক না এসব কথা। আরওয়ান, তুমি রুমে যাও। মামির কথায় আরোয়া রুমে গেল। সে চায় না এদের মাঝখানে থাকতে। তখন যে রুমে একা একা বসে থাকাই বেস্ট। আরোয়া রুমে যেতেই মিসেস রুমানাকে তার বড় বোন বোঝানো শুরু করলেন। সাথে বোনের মেয়ে মিতাও আছে। তাদের মা মেয়ের ধারণা মিসেস রুমানাকে পটাতে পারলেই তারা সফল। নিশ্চয় তো আগে থেকেই দূরত্ব মেনটেন করছে, এখন শুধু তার মাকে দলে আনতে পারলেই হলো। মিতা বলল, দেখো খালামণি, তোমার ছেলে আরোয়ার সাথে কখনো সুখী হবে না। দেখলে তো তার অবস্থা। আমি বুঝবো আমার ছেলে কার সাথে খুশি হবে, কার সাথে সুখী হবে না। তাছাড়া বিয়েটা যখন হয়ে গেছে
এই বিষয়ে কোনো কথা বলার দরকার নেই। আবার এই বাড়িটা আমার শ্বশুরের, তার মানে আমারও অধিকার তার চেয়ে বেশি। তুমি এসবে কথা বলতে আসলে একটু অদ্ভুত লাগে, তাই এসবে কথা বলো না, ঠিক আছে? মিতা তার খালার কথায় বোকা বনে গেল। মানে তাকে ছোট করে আরোয়াকে বড় করে দেখা হচ্ছে, এটা কিভাবে সম্ভব? সে কখনো এমন অবস্থা মেনে নেবে না। বড়লোক বাবার একমাত্র সুন্দরী মেয়ে সে, এত চেষ্টা করেও নির্ঝরকে পটাতে পারেনি। আর সেই নির্ঝরকে তার সামনে থেকে আরোয়ার মতো বোকাশোকা মেয়ে বিয়ে করে নেবে আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তা কখনো হতে পারে না। দেখেই ছাড়বে সে আরোয়াকে। তার বিশ্বাস নির্ঝর আরোয়াকে কখনো মেনে নেবে না। হয়তো আরোয়া তা বুঝতে পারছে না, কিন্তু মিতা ঠিকই বুঝতে পারছে। তবে বিয়েটা যখন হয়ে গেছে তা ডিভোর্স পর্যায়ে নিয়ে যেতে বেশ সমস্যা হবে। যেখানে তার খালা আরোয়াকে সাপোর্ট করছে সেখানে তো ডিভোর্স মানেই দুঃস্বপ্ন। তাহলে উপায়? মিতা মনে মনেই উপায় বের করে নিল। একটা দাঁত খেলিয়ে হাসি দিল। কিছুক্ষণ পর নির্ঝর বাসায় এসেছে। তাকে দেখে মিতা দৌড়ে আসলো, মুচকি হাসি দিয়ে বলল, হে কেমন কাটলো রাত? নির্ঝর চোখ তুলে মিতার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল, কপাল কুঁচকে বলল, তোমাকে কৈফিয়ত দিতে হবে আমার রাত কেমন কেটেছে সেটা। আরে কৈফিয়ত হবে কেন, জানতে চাচ্ছি আর কি। এত রাগ দেখানোর কি আছে? আমি এমন রাগ দেখাই, দেখতে ইচ্ছে করলে দেখবে, তা না হলে দূরে থাকবে। অযথা কানের কাছে মশা মাছির মতো ঘ্যান ঘ্যান করতে আসবে না, জাস্ট অসহ্য। নির্ঝর কথাগুলো বলে হন হন করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। তার রুমটা দ্বিতীয় তলায়। রুমে ঢুকে বেশ জোরেই রুমের দরজাটা লাগিয়ে দিল। আকস্মাত আওয়াজ শুনে আরও চমকে গিয়ে তাকালো। নির্ঝরকে দেখতে পেয়ে সে চুপসে গেল। এত জোরে দরজা লাগানোর কি আছে? সারাদিন এত উগ্র মেজাজ নিয়ে থাকার কি আছে? আরও বুঝতে পারে না। নির্ঝর খাটের এক পাশে গিয়ে শুয়ে পড়ল। হয়তো রাতে খুব একটা ঘুম হয়নি, তাই এখন আবার ঘুমাতে যাচ্ছে সে। আরও তা বুঝতে পেরে রুম থেকে বের হয়ে বেলকনিতে গেল। রাতে নির্ঝর যেহেতু তাকে স্পেস দিয়েছে, এখন তাকেও তো সেম কাজটা করা উচিত। আরও চলে যেতেই নির্ঝর মাথা তুলে তাকালো সেদিকে। এক পলক তাকিয়ে সে শুয়ে পড়ল আবারও। আরও বেলকনিতে গেল। এখানে প্রায় 6 বছর পর আসছে সে। নানুর বাড়িতে রোজ আসা হতো তার, কিন্তু নির্ঝরের রুমে বা বেলকনিতে আসা হতো না তার। প্রায় 6 বছর আগে এসেছিল লাস্ট। বেলকনিটা আগের মতোই আছে। আরও আর বেশ ভালো লাগলো বিষয়টা দেখে। মুচকি হাসি দিল একবার। মনটা যেন একটু প্রশান্তিই পেল। মনে মনে ভাবলো, এখনও নির্ঝরের হৃদয়ের কোনো এক অংশে তার নামটা তো আছে। তাহলে নির্ঝর এমন করছে কেন? সে কি চায়? আরও ভেবে কোনো উপায় পায় না। নিরুপায় হয়ে একবার নির্ঝরের দিকে উঁকি মারে। নির্ঝর ঘুমাচ্ছে আরাম করে। আরও ধীর পায়ে নির্ঝরের পাশে গিয়ে দাঁড়ালো। এক পলক তাকিয়ে থাকলো সে নির্ঝরের দিকে। আসলে নির্ঝরকে রাগী দৃষ্টিতেই মানায়। এখন শান্তশিষ্ট ছেলের মতো ঘুমিয়ে আছে দেখে আরওর মনে হচ্ছে নির্ঝরকে রাগী দৃষ্টিতে আরও বেশি সুন্দর লাগে। আরও একটা মিষ্টি হাসি দিল। আলতো করে নির্ঝরের মাথায় হাত বুলিয়ে দিল। তারপর দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল সে। মনে মনেই ভাবলো, নির্ঝর যদি জেগে থাকে তাহলে কি হবে? আবার মাথায় আসলো, নির্ঝর জেগে থাকলে তার উপরে এমন কাণ্ডে নিশ্চয়ই তাকে চিবিয়ে খেয়ে ফেলতো এতক্ষণ। নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, তাই আরোয়া রেহাই পেল নির্ঝরের হাত থেকে। আরোয়া রুম থেকে বেরিয়ে যেতেই নির্ঝর শোয়া থেকে উঠে বসল। একটা জয়ের হাসি দিয়ে সে খিলখিলিয়ে হাসল। ভাগ্য ভালো তার এখনো ঘুম আসেনি। ঘুমিয়ে পড়লে এত সুন্দর স্মৃতিটা মিস হয়ে যেত। নির্ঝর আবারও শুয়ে পড়ল। আরোয়া রুম থেকে বেরিয়ে এসেই নানার ভাইয়ের সাথে আড্ডায় মেতে আছে। তার সাথে রিস্তা তিস্তাও আছে। তিনজনেই নানার সাথে গল্পগুজব করছে। তখনই নির্ঝরের মা মিসেস রোমানা আসলেন আরোয়াকে ডাকার জন্য। আরোয়ার সাথে সাথেই তার সাথে গেল। আরোয়াকে দেখে তিনি জিজ্ঞেস করলেন, নির্ঝর কোথায়? ঘুমাচ্ছে। কথাটা শুনে মিসেস রোমানা আরোয়ার হাতে একটা কফির মগ ধরিয়ে দিলেন। শান্ত কণ্ঠে বললেন, নির্ঝরকে ডেকে দাও আর কফি দিয়ে আসো। মিসেস রোমানার কথায় অবাক হয়ে আরোয়া বলল, আমি ডাকবো? হ্যাঁ, আর কে ডাকবে? যাও যাও, দিয়ে আসো। আরোয়া ধীর পায়ে নির্ঝরের রুমের দিকে গেল। রুমে ঢুকতেই দেখলো নির্ঝর শুয়ে শুয়ে ফোন টিপছে। আরোয়া অবাক চোখে তাকালো। 1 ঘন্টার মধ্যে সে ঘুমালো, এখন আবার উঠলো কখন? মাথা কাজ করছে না আরোয়ার। তার মানে কি নির্ঝর ঘুমায়নি তখন? আরোয়া চোখ বড় বড় করে তাকালো। নির্ঝরের কোনো প্রতিক্রিয়া নেই। তা দেখে আরোয়া গিয়ে নির্ঝরের সামনে কফির মগটা দিল। দ্রুত পায়ে সেখান থেকে চলে আসলো সে। নির্ঝর আর চোখে একবার বিষয়টা দেখে মনে মনেই হাসলো। আরোয়া বের হয়ে একটু দূরে যেতেই খুব জোরে কিছু একটার শব্দ হলো। নির্ঝর কয়েকটি চিৎকার শুনে দ্রুত উঠে দাঁড়ালো। দৌড়ে রুম থেকে বের হয়ে সে স্তব্ধ হয়ে গেল। আরোয়া দোতলার সিঁড়ি থেকে পড়ে গিয়ে নিচের তলার ফ্লোরে গিয়ে পড়ল। আরোয়া ফ্লোরে পড়ে ছটফট করছে। তার পাশে দাঁড়িয়ে আছে নির্ঝরের খালাতো বোন
মিতা ও ভাবি। নিঝরের মা মিসেস রোমানা আরোয়াকে ধরে বসানোর চেষ্টা করছে। নিঝর এমন পরিস্থিতি দেখে অনেকটা দৌড়েই সিঁড়ি বেয়ে নামলো। আরোয়ার মাথা ফেটে রক্ত পড়ছে। সিঁড়ির পাশে থাকা ফুলদানিটা ভেঙে তার হাতে ঢুকে আছে, শরীরের বিভিন্ন অংশেও ঢুকে আছে। রক্তে একাকার হয়ে আছে শরীরের অনেকটা অংশ। নিঝর দ্রুত আরোয়ার পাশে বসে তাকে ডাকার চেষ্টা করছে, ছোট গলায় বলছে, আরু আরু। আরও একবার চোখ তুলে তাকালো নির্ঝরের ডাকে। অবাক হয়ে এক পলক তাকিয়ে থাকলো সে। সেই চিরচেনা ডাকটা শুনতেই চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল তার। একটু পরে সে নিস্তেজ হয়ে গেল। আরও চোখ বন্ধ করতেই নির্ঝর জোরে চিল্লিয়ে চিল্লিয়ে ডাকছে, আরু চোখ খোলো, প্লিজ তাকাও, প্লিজ প্লিজ তাকাও। নির্ঝর এত করে ডাকার পরেও কোনো সারা শব্দ না পেয়ে আরোয়াকে দ্রুত কোলে নিয়ে হাঁটা দিল। নির্ঝরের মা পেছন পেছন আসছে। বাড়ির বাকি সদস্যরা অবাক হয়ে তাকিয়ে আছে নির্ঝরের দিকে। হঠাৎ আরোয়ার প্রতি তার এমন ফিলিংস দেখে সবাই অবাক হওয়া ছাড়া উপায় নেই। প্রায় 4 বছর ধরে নির্ঝরের মধ্যে জন্যে মেয়ে খুঁজছে, কিন্তু সে বিয়েতে রাজি হয় না। গতকালও তাকে তার বাবা এটা ওটা বলে বিয়েতে বসালো। বিয়ের পরেও সে আরোয়ার সাথে একটা কথাও বলেনি, কিন্তু এখন হঠাৎ এত পাগলামি। বাড়ির সবাই অবাক হইল এই কথায়। মিতা ভ্রুকুচকে তাকিয়ে আছে নির্ঝরের দিকে। নির্ঝর আরোয়াকে কোলে নিয়ে গাড়িতে তুলতেই ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। নির্ঝরের সাথে তার মা আর রিস্তা যাচ্ছে। সবাই আরোয়াকে ডাকছে বারবার, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। ড্রাইভার গাড়ি থেকে খুব গতিতে চালিয়ে হাসপাতালে পৌঁছালো। নির্ঝর আরোয়াকে কোলে করে নিয়ে ইমার্জেন্সির ভিতরে গেল। মিসেস রোমানা আর রিস্তা বাইরে দাঁড়িয়ে আছে। মিসেস রোমানা বুঝতে পারছেন না কি থেকে কি হলো। তার ভীষণ ভয় লাগছে। হঠাৎ করে আরোয়া সিঁড়ি থেকে পড়ে যাবে কেন বুঝতে পারছেন না তিনি। নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মনে, একটাও উত্তর পাচ্ছেন না তিনি। এমনই ভাবতে ভাবতে বসে পড়লেন এক জায়গায়। হসপিটালটা নির্ঝরের দাদার। আরোয়ার মা পেশায় ডক্টর হওয়ার, তার বাবা হাসপাতালে রোগী দেখেন। আজকে তিনিও আসছেন। হতে পারে এতক্ষণেই চলে এসেছেন। মিসেস রোমানা ফোনটা নিতে ভুলে গেছেন, তাই একটা ফোন দিয়ে জানাতেও পারছেন না আরোয়ার মাকে। মিসেস রোমানা অনেকক্ষণ ভাবলেন, তারপর রিস্তাকে বললেন, তুমি ফোন এনেছো? না চাচি, ফোন দিতে ভুলে গেছি। তাহলে ভিতরে গিয়ে নির্ঝরকে ডেকে আনো একটু। মিসেস রোমানার কথায় রিস্তা গেল নির্ঝরকে ডাকতে। একটু পরে রিস্তা আর নির্ঝর এমার্জেন্সি থেকে বেরিয়ে এলো। নির্ঝর এমার্জেন্সি থেকে বের হতেই মায়ের সাথে চোখাচোখি হলো। তার মা মিসেস রোমানা শান্ত কণ্ঠে বললেন, তোমার ফুপিকে একটা ফোন দিয়ে বিষয়টা জানাও, আর তোমার বাবাকে ফোন দিয়ে হাসপাতালে আসতে বলো। নির্ঝর কোনো জবাব না দিয়ে আবার চলে যাচ্ছিল। তখন মিসেস রোমানা জিজ্ঞেস করলেন, কি বলেছে ডাক্তার? মায়ের প্রশ্নে নির্ঝর রেগে গেল, চিল্লিয়ে বলল, আপনার লাগবে? ও হ্যাঁ, আপনার লাগবে। ইম্পর্টেন্ট নিউজ না শুনলে কি হয়? মিসেস রোমানা ছেলের আচরণে অবাক হয়ে থাকলেন। ভ্রুকুচকে বললেন, এসব কি বলছো তুমি? এইসবে কথা বলছো কেন? আপনাকে কিভাবে বলতে হবে আমার? এসব কেন করলেন? আরুকে আমার জীবনে পাঠিয়ে আবার ছিনিয়ে নিতে চাইছেন? তাহলে পাঠালেন কেন আবার? আমার যন্ত্রণা বাড়াতে নাকি আমাকে সান্ত্বনা দিতে? মিসেস রোমানা ছেলের কথায় অবাকের চরম পর্যায়ে আছেন। শান্ত কণ্ঠেই বললেন, আমি কি করলাম আবার? আর ওরা নিজে নিজে পড়ে গেছে হয়তো, আমার দোষটা কোথায় এতে? আমি আপনাকে আগে না চিনলেও এখন খুব ভালো করে চিনি। সব দোষ আপনার। একজন সুস্থ সবল মানুষ কোনো কারণ ছাড়া সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গেল। নির্ঝরের কথায় রিস্তা গভীর স্বরে বলল, ভাইয়া, অ্যাক্সিডেন্ট তো যে কোনো সময় হতে পারে, হয়তো আরওয়া খেয়াল করেনি। রিস্তার কথায় নির্ঝর তার ছেলের হাসি দিল। মায়ের দিকে একবার তাকিয়ে বলল, সব করেছে তোর চাচি, উনি সব কিছু করতে পারেন। আমি চিনি উনাকে। আমি কখনো বলবো না এটা একটা অ্যাক্সিডেন্ট। ওর পা পিচ্ছিল হয়ে আছে। তাহলে বোঝার চেষ্টা কর, কেউ ইচ্ছাকৃত ওকে সিঁড়ি দিয়ে ফেলে মেরে ফেলতে চেয়েছে। মিসেস রোমানা ছেলের কথা শুনে বোকার মতো তাকিয়ে আছেন। এ কোনো ঝামেলায় পড়লেন তিনি। ছেলেকে বললেও সে বিশ্বাস করবে না। আসলে তো তিনি কিছুই জানেন না। রিস্তাও অবাক চোখে তাকিয়ে আছে। মিসেস রোমানা অসহায় মুখ করে বললেন, তোমার কোথাও ভুল হচ্ছে, হয়তো আর ওরা কোথাও হোঁচট খেয়েছে, সেখান থেকে কিছু লেগেছে পায়। আমাদের বাসায় এমন কে আছে যে ওকে মারতে চাইবে? নির্ঝর সাথে সাথে জবাব দিল, কেন? আপনি আছেন তো, আপনি সব করেছেন। রিস্তা নির্ঝরকে থামিয়ে বলল, বারবার চাচিকে দোষ দিচ্ছ কেন ভাইয়া? তোর চাচি মহৎ মানুষ তাই। নির্ঝর আবার মায়ের দিকে তাকালো, গম্ভীর গলায় বলল, আচ্ছা একটা কথা বলুন তো, আমি কি আপনাকে একবারের জন্যও বলেছি আমি আরুকে চাই?
আপনি যেদিন আমাকে বলেছিলেন আরওয়ার সাথে সব কমিউনিকেশন অফ করে দাও, আমি সেদিন সব যোগাযোগ অফ করে দিয়েছিলাম আর কোনো দিন তার সাথে একটা কথাও বলিনি। আমার কষ্ট হলেও আমি আপনার কথাটা সবসময় মাথায় রেখেছিলাম। আজ আপনি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজটা করেছেন। আই হেট ইউ, জাস্ট হেট ইউ। মিসেস রোমানা ছেলের কথায় কাঁদছেন। নিঝরের গলা কাঁপছে কথাগুলো বলার সময়। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ার মতো অবস্থা তার। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছে সে। মিসেস রোমানা ছেলেকে কি বলে সান্ত্বনা দিবেন বুঝতে পারছেন না। ছেলের কাঁধে হাত রেখে বললেন, এখন এসব কথা রাখো, তোমার ফুপিকে একটা ফোন দাও, হাসপাতালে আসতে বলো। মিসেস রোমানা কাঁধে হাত রাখতেই নিঝর শান্ত চোখে তাকালো। মায়ের স্পর্শ যেন তার সমস্ত রাগ ভুলিয়ে দিল। ছোট গলায় বলল, ফুপি হাসপাতালে আছে, উনি ভেতরে আছেন আরওয়ার সাথে। মিসেস রোমানা ছেলেকে আবারও প্রশ্ন করলেন, তোমার বাবাকে বলেছ? নিঝর আবারও ভিতরে গেল। মিসেস রোমানা বাইরেই আছেন, সাথে রিস্তাও আছে। একটু পর আশরাফ চৌধুরী আসলেন। তিনি বেশ ঘাবড়ে আছেন। স্ত্রীকে দেখে জিজ্ঞেস করলেন, হঠাৎ এসব কি করে হলো? আমি কিছুই জানি না। পেছন থেকে নিঝর বলে উঠল, উনি সব জানেন। নিঝর আরওয়ার জন্য কিছু ওষুধ নিতে যাচ্ছিল। তখনই কথাটা বলে সে হনহন করে চলে গেল। আশরাফ চৌধুরী ছেলে আর ছেলের মায়ের কথায় কিছুই বুঝলেন না। বোকার মতো একবার ছেলের দিকে তো আরেকবার স্ত্রীর দিকে তাকালেন। মিসেস রোমানা ছেলের কথা শুনে স্বামীর দিকে ভীত চোখে তাকালেন। আজকে হয়তো তার সব কিছু ফাঁস হয়ে যাবে এই ভেবে ঢোক গিললেন। আশরাফ চৌধুরী স্ত্রীর ভয়ার্থক মুখ দেখে বললেন, এভাবে ভয় পেয়ে আসো কেন? আর নির্ঝর এসব কি বললো? মিসেস রোমানা চুপ করে আছেন। কোনো উত্তর না পেয়ে আশরাফ চৌধুরী ছেলের কথাটা ভাবছেন। নিঝর কখনো মায়ের সাথে উঁচু গলায় কথাও বলে না, সে কিনা আজকে মায়ের বিপক্ষে গিয়ে এমন বলল কেন? আশরাফ চৌধুরী হিসাব মিলাতে পারছেন না। একটু পরে নিঝর ওষুধ আর স্যালাইন নিয়ে আসতেই আশরাফ চৌধুরী ছেলের পিছনে পিছনে গেলেন। আরও ওকে ব্যান্ডেজ করা হয়েছে, এখন স্যালাইন দেওয়া হচ্ছে। শরীরের অবস্থার উন্নতি হলেই কেবিনে শিফট করা হবে তাকে। এখনো জ্ঞান ফেরেনি তার। আরওয়ার মা তার পাশে বসে আছেন। ভাইকে দেখতেই তিনি ফুপিয়ে ফুপিয়ে খেতে উঠলেন। আশরাফ চৌধুরী বোনের কান্না দেখে মাথা নিচু করে থাকলেন। নিজেকে বেশ অপরাধী মনে হচ্ছে, সেই সাথে অসহায় লাগছে। নিঝর চুপচাপ একপাশে দাঁড়িয়ে আছে। একটু পরপর সে আরওয়ার মুখের দিকে তাকাচ্ছে। ভালোবাসার মানুষটার এমন পরিস্থিতিও দেখতে হবে তা সে জানতো না। সবসময় আরওয়ার ভালোই চেয়েছে বলে দূরে থেকেছিল। হয়তো এতে আরও কষ্ট পেয়েছে, কিন্তু সেও তো কম কষ্ট পায়নি। গতকাল বাবার কাছে বিয়ের প্রস্তাবটা শুনে সে বেশ খুশি হয়েছিল। অতীতের ভালোবাসা জীবনে আবারও নতুন করে ফিরে আসবে ভেবে কত আশায় ছিল, কিন্তু আজকে সব উল্টে গেল। নিঝর অসহায় চোখে আরওয়ার দিকে তাকালো। তাদের আরও কতবার ভালোবাসার পরীক্ষা দিতে হবে সে জানে না। সে শুধু জানে সে আরুকে চায়, তার আরুকে। বেশ কিছুদিন সময় কেটে গেল, এখনও আরওয়ার জ্ঞান ফেরেনি। তবে স্যালাইন চলছে। নির্ঝর একবার হসপিটাল রুমের এখানে ওখানে পায়চারি করছে, তো আরেকবার আরওয়ার দিকে তাকাচ্ছে। কিছুতেই মন বসছে না তার। আশরাফ চৌধুরী একপাশে বসে আছেন। নির্ঝরের মা ছেলের কাণ্ড দেখেই দেখছেন শান্ত চোখে। মনে মনে তিনি বেশ ঘাবড়ে আছেন। আরওয়ার সিঁড়ি বেয়ে পড়ে যাওয়ার জন্য কে পিচ্ছিল কিছু রাখলো? কেনই বা রাখলো? কিছু বুঝতে পারছেন না তিনি। এর চেয়েও কষ্টের কথা তার নিজের পেটের সন্তান নির্ঝর তাকে দায়ী করছে। এটা মেনে নেওয়া তো বেশ কঠিন। ঘন্টা দুয়েক পরে আরওয়ার জ্ঞান ফিরল। চোখ খুলতেই সে নিজেকে হসপিটালে আবিষ্কার করলো। একটু পাশ ফিরতেই দেখলো তার মা আর মামা আশরাফ চৌধুরী বসে আছেন। ঠিক তার পাশে নির্ঝর দাঁড়িয়ে আছে। আরও একবার নির্ঝরের দিকে তাকাতেই দেখলো নির্ঝর স্থির দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। আরওয়ার সাথে সাথে চোখ নামিয়ে অন্যদিকে তাকালো। আরওয়ার এমন আচরণ দেখে নির্ঝর অসহায় দৃষ্টিতে তাকালো। আরও কি তাকে ইগনোর করছে? কিন্তু কেন? সে তো কিছু করেনি। মেয়ের জ্ঞান ফিরেছে দেখে আরওয়ার মা দ্রুত বসা থেকে উঠে মেয়ের পাশে গেলেন। ছোট গলায় বললেন, কেমন লাগছে মা? আরওয়া দুর্বল গলায় বলল, ঠিক আছে আমি। তোমার টেনশন করতে হবে না, টেনশন করলে প্রেশারটা বেড়ে যাবে। আরওয়ার মামাও বসা থেকে উঠে দাঁড়ালেন। আরওয়া মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তুই খুব দ্রুত সুস্থ হয়ে যাবি, রেস্ট নে এখন, আমি আসি, কিছু কাজ আছে। কথাটা বলে তিনি বেরিয়ে গেলেন। যাওয়ার সময় ইশারায় নির্ঝরকে ডাকলেন। বাবার ইশারা পেয়ে নির্ঝর সাথে সাথেই গেল। ইমার্জেন্সি থেকে বের হতেই আশরাফ চৌধুরী বললেন, আমাকে আর্জেন্ট যেতে হবে, তাই থাকতে পারছি না। তুমি এখানে থাকবে, কোনো অজুহাত দিয়ে হাসপাতাল থেকে চলে যাবে না। আরওয়ারকে খেয়াল রাখবে, সাথে তোমার ফুপিকেও। তোমার মায়ের সাথেও বাড়াবাড়ি করবে না। আগে আরওয়ার সুস্থ হোক, তারপর বাকি সব।
খবরদার হাসপাতাল থেকে কোথাও যাবে না। নিঝর হ্যাঁসূচক মাথা নাড়ল। আশরাফ চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বললেন, এখন ভেতরে যাও, আমি আসছি। নিঝর বাবার কথা মতো আবারও ভেতরে গেল। আর মা তাকে দেখে বললেন, এখন আর অনেকটা রিস্ক মুক্ত, কেবিনে সিট করতে হবে। নিজের ফুবির কথা শুনে একবার আর দিকে তাকালো, তারপর বলল, আর কিছুক্ষণ এখানে রাখলে ভালো হয়, মাত্রই তো জ্ঞান ফিরল, একটু সময় দেওয়া উচিত। নির্ঝরের কথায় আর মা সম্মতি দিলেন। দুজনেই দুটো চেয়ারে বসে পড়লেন। আরোয়ার জেগে আছে কিন্তু কোনো কথা বলছে না, চুপচাপ শুয়ে আছে সে। নিঝর আর আরোয়ার মায়ের মধ্যে টুকটাক অন্য বিষয় নিয়ে কথা হচ্ছে। নিঝর কথা বলার পাশাপাশি একটু পরপরই আরোয়ার দিকে তাকাচ্ছে। আরোয়া চোখ বন্ধ করে থাকায় সে নিঝরকে দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ পরে আরোয়াকে কেবিনে শিফট করা হলো। এখন নিঝরের মা মিসেস রুমানা আর তিস্তা সহ আছে সাথে। আরোয়া স্যালাইন চলছে এখনো। আরোয়াকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে সারাটা দিন কেটে গেল। প্রায় সন্ধ্যা গড়িয়ে এসেছে কিন্তু এখনো কেউ কিছু খায়নি। বাড়ি থেকে খাবার পাঠানো হয়েছিল কিন্তু কেউ না খাওয়ায় এসব খাবার আবার পাঠিয়ে দেওয়া হয়েছে। তখন পরিস্থিতি খারাপ থাকায় কারো খেতে ইচ্ছে করেনি। এখন সবাই অনেকটা টেনশন মুক্ত। এখন তো কিছু খেতে হবে, তাই নিঝর বের হয়ে সবার জন্য কিছু খাবার নিয়ে আসলো। রাত প্রায় 10টার দিকে আশরাফ চৌধুরী আসলেন। আরোয়ার বাবাও সন্ধ্যার দিকে এসেছিলেন। আরোয়ার মা এবার ভাইকে বললেন তখনের কথা, শান্ত গলায় বললেন, ভাইয়া, আমাদের বাসায় ঠিক কোন কাজে কেরোসিন ব্যবহার হয়, মানে জানতে চাচ্ছিলাম। বোনের এমন কথায় আশরাফ চৌধুরী অবাক হলেন। ভ্রুকুচকে বললেন, আমাদের বাসায় কেরোসিন তেল দিয়ে কি হবে? তুই কি কখনো আমাদের বাসায় কেরোসিন তেল ব্যবহার করতে দেখেছিস? আর মা মেকি হাসি দিলেন, শান্ত কণ্ঠে বললেন, আমি কখনো দেখিনি বলেই তো বুঝতে পারছি না আর পায়ে কেরোসিন তেল আসলো কি করে? সে কি সকালে কোনো কেরোসিনের তেলের গোডাউনে ঘুরতে গিয়েছিল? আশরাফ চৌধুরী বোকার মতো তাকিয়ে থাকলেন বোনের দিকে। নিঝর ঠিকই বুঝতে পারছে তার ফুপি কি বলতে চাইছে। সে মনে মনে নিজেকে প্রস্তুত করছে মায়ের কথাগুলো বাবাকে বলে দেওয়ার জন্য, কিন্তু ভয়ও লাগছে আবার। একজন সন্তান হয়ে কি মায়ের দোষগুলো বাবাকে আর অন্যদের বলে দেওয়া যায়? কিন্তু তার মা তো দোষী, আর প্রত্যেক দোষীকে শাস্তি পেতেই হবে। মনকে শক্ত করলো নির্ঝর। আশরাফ চৌধুরী বোনকে প্রশ্ন করলেন, আর কেরোসিনের গোডাউনে যাবে কি করে? এসব কি বলছিস? বুঝতে পারছি না, বুঝিয়ে বল। আর মা দম নিলেন, অতঃপর বললেন, নির্জন তখন আরোয়ারকে হাসপাতালে আনে তখন আমি ওর পায়ে কেরোসিন তেল পেয়েছি। মানে কেউ আগে থেকেই আরোয়ার রাস্তায় কেরোসিন তেল ফেলেছিল যাতে সে পড়ে যায়। আর কেরোসিন তেল টাইসে ফেললে তো টাইস পিছলে হয়ে যায়। তাছাড়া এমন জায়গায় ফেলেছে যাতে একেবারে উল্টে গিয়ে সিঁড়ি বেয়ে পড়ে যায়। বোনের কথায় আশরাফ চৌধুরী চোখ বড় বড় করে তাকালেন। তিনি ঠিক বুঝতে পারছেন না এসব কথার অর্থ। তার বাসায় এমন কে আছে যে আরোয়াকে মারতে চায়? সবাই তো আরোয়ার কাছের মানুষ, তাহলে কে মারবে? আশরাফ চৌধুরী একবার স্ত্রীর দিকে তাকালেন, জিজ্ঞাসা করলেন, তুমি কি এসব জানো? নিঝর বলেছিল একটু করে। আমি জানি না। এসব কে করলো? নির্ঝর, এদিকে আয়। বাবার কথা শুনে নির্ঝর বাবার দিকে এগিয়ে আসলো। মনে মনে ভাবছে এখন মায়ের সব কীর্তি ফাঁস করে দিবে, কিন্তু কেন জানি গলা কাঁপছে। অসহায় চোখে একবার মায়ের দিকে তাকালো, তারপরে আবার বাবার দিকে তাকালো, আরেকবার আরোয়ার দিকে তাকালো। সে বুঝতে পারছে না সত্যিটা বলবে কি করে। ভাবলো আগে বাবার কথাটা শোনা জরুরি। শান্ত চোখে বলল, জি বলেন। বাসায় গিয়ে সিসি ক্যামেরা চেক কর, সব আপডেট আমাকে জানাবে। এখনই যাও বাসায়। নির্ঝর ছোট গলায় ওকে বলে ধীর পায়ে বেরিয়ে গেল। মনে মনেই ভাবলো এখন মায়ের কথাটা কাউকে বলবে না। আগে সিসি ক্যামেরা চেক করে শিওর হোক কে এমন জঘন্য কাজটা করেছে, তারপর পরিস্থিতি বুঝে মুখ খুলতে হবে, তবেই সে কথাগুলো সবাইকে বলবে। নির্ঝর নিজে গাড়ি চালিয়ে যাচ্ছে। সে সব ভাবছে আর গাড়ি চালাচ্ছে। এখন নিজেকে অনেকটা হালকা লাগছে, আরও অনেকটা সুস্থ। বাসায় গিয়ে সিসি ক্যামেরা চেক করলো। সিসি ক্যামেরার পুরো ঘটনাটা দেখে সে পুরো অবাক। কাউকে কিছু না বলে নিঝর আবার বেরিয়ে গেল বাসা থেকে। তার ভাবি আর বড় ভাই অনেক করে বলেছিল একটু রেস্ট নিতে, কিন্তু সে কারোর কথা শুনেনি। সোজা বাবার কাছে গিয়ে বাবাকে কথাগুলো বলতে হবে তার। আগে কখনো কোনো কথা বাবাকে বলার জন্য এত উদ্গ্রীব হয়ে থাকেনি সে, তবে আজ মনে হচ্ছে তার বাবাই তার সবচেয়ে কাছের মানুষ। ঠিক 6 বছর আগে যদি এইভাবে বাবাকে সব কথা শেয়ার করতো তাহলে তাকে এতটা কষ্টে থাকতে হতো না।
জীবন থেকে 6টা বছর অনায়াসেই শেষ হয়ে যেত না। মনে মনে ভাবছে সে কত বোকা, আসলেই বোকা। তার বাবা বেশ গম্ভীর মানুষ, তাই বাবা ছেলের মাঝে একটা দূরত্ব ছিল। আজ মনে হচ্ছে এই দূরত্ব রেখে চলাটা তার পথটাকে জটিল করে দিয়েছিল। নিজের হসপিটালের সামনে এসে গাড়ি থামালো। একপাশে গাড়ি পার্ক করে সে আরোয়ার কেবিনের উদ্দেশ্যে হাঁটা দিল। কেবিনে ঢুকতেই আরোয়ার দিকে তাকালো একবার, তারপরে আবার বাবার দিকে তাকালো। তার বাবা বেশ চিন্তিত, কপালে হাত দিয়ে বসে আছেন তিনি। তার পাশে নির্ঝরের মা। নির্ঝরকে দেখে তিনি বেশ ঘাবড়ে গেলেন। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে তার। এক দৃষ্টিতে নির্ঝরের দিকে তাকিয়ে আছেন তিনি। নির্ঝরকে দেখা মাত্র তার বাবা জিজ্ঞেস করলেন, চেক করছো সিসি ক্যামেরা? জি করেছি। কি করেছে এসব জানতে পেরেছো? জি পেরেছি। কি করেছে? আম্মু করিয়েছেন নিশ্চয়ই, আমি 100% শিওর। নির্ঝরের কথায় তার বাবার অদ্ভুত দৃষ্টিতে তাকালো। গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, তুমি কি বলছো? তুমি জানো তোমার আম্মু এসব করতে যাবে কেন? নির্ঝর চুপ করে আছে। আরোয়ার মা অবাক চোখে নির্ঝরের মায়ের দিকে তাকিয়ে আছেন। নির্ঝরের মায়ের কোনো প্রতিক্রিয়া নেই। তিনি জানতেন তার ছেলে এমন কিছুই বলবে, তাই অবাক হওয়ার মতো কিছু নেই। নির্ঝরের বাবা আবারও গম্ভীর গলায় বললেন, নির্ঝর, তুমি ভেবেচিন্তে কথা বলো। আমি তোমার সাথে জোকস করছি না, মাথায় রাখবে সেটা। অযথা অযৌক্তিক কথা বলে সময় নষ্ট করবে না। নির্ঝর শান্ত গলায় বলল, আমি আম্মু করেছে বলিনি, করিয়েছে বলেছি। আপনি বুঝতে পারছেন না?